এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে। তো এই যে কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে, ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপ। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে, কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখান তো আরো 2-1 মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, অ্যান্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙা আলা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, যে দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, ওইটা কি মানে মানে কোনো বাসা না কি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা। আচ্ছা। টাঙা গাড়ি, ইটস লাইক ও যেটা বলছে, এটা মানে পুরা ফুল ফ্লেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে, কাইন্ড অফ লাইক কলকাতা একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নাই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভে ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, ও মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই, এই বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর বেড়ার চলে যাই। তো বসে ওর যে ইটা ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে, এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে
ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সে জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, হ্যাঁ খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, এই মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটাকে। লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর ইসে মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছ্যাদ করে উঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেইভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুরের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে। এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রাখো চুড়েল হ্যাঁ, বসে থাকো চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকেই হয়তো শুনছে, চুড়িয়াল হোয়াট ইজ চুড়েল। চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরো কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, ইট কাইন্ড অফ লাইক দ্যাট। এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বলল, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সেই বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী। এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাবো নিচে। বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখানে পড়েনি। সে চিন্তা করতেছে যে এখান থেকে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে, এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি।
তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতে, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছো কেন? বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, এটা তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করবো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যেই কলেজে বা ইউনিভার্সিটি আসছি ওখানে একটু খবর দেন, ওখানকে কেউ এসে আমাকে নিয়ে যাবে, এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়। এবং ও ওখানে পরে ছিল বহুত দিন, ওখানে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে অনেক, এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, যে ওখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক বেশি দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো, যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে, মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো। তো আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সোহাগ, জি, রাজশাহী থেকে, এখন মিরপুর 1-এ থাকি আমি। জি, ধন্যবাদ লিসনার্স। আমি যে ঘটনাটা বলবো তার আগে একটু শুধুমাত্র কিছু কথা বলে নিতে চাই। রাসেল ভাই, আপনাদের যে অনেকদিন আগে একটা এপিসোড হয়েছিল, এই এপিসোডটাতে আপনার একটা এপিসোডে প্রচার করেছিলেন যে কোনো একটা ছেলে 2008 সালে 25 ডিসেম্বর রাত্রে সে 2টা কয়েন নিয়ে উধাও হয়ে যায়। কয়েনগুলো অনেক পুরনো ছিল। আবার একই দিনে 25শে ডিসেম্বর রাত্রে 2009 সালে সে আবার তার ঠিক ওই জায়গায় ওই সময়টাতে ফেরত আসে। এই বিষয়টা হচ্ছে কি যে উধাও হয়ে গেল, আবার ফেরত আসলো। এই একটা বছরে তার বাবা মা অনেক পেপার পত্রিকা বা অনেক খোঁজাখুঁজি করেছে। জাস্ট এটা ছিল একটা ঘটনা, এটা তখনকার সময় একটা ঘটনা ছিল, এটা আমরা রেডিও ফুর্তিতে শুনেছি। বাট আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সিলেটের। লাস্ট ফ্রাইডেতে আমি হচ্ছে যে সিলেটে গিয়েছিলাম কোনো একটা কাজে, অফিসিয়াল কাজে। দেন আমি খুব পাশাপাশি হচ্ছে চা বাগান থাকার কারণে আমি ওখানে চলে যাই চা বাগান দেখার জন্য। দেন আমি যখন চা বাগানে যে পৌঁছাই তখন ওখানে যে কেয়ারটেকার থাকে, কেয়ারটেকারকে সাথে নিয়ে আমি চা বাগানের মধ্যে ঢুকি। সরি, জি। যখন চা বাগানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ওই টিলাগুলোর উপরে যখন উঠি তখন ওই কেয়ারটেকারকে আমি একটা সময় যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল, আপনারা যে এই চা বাগানে ঘুরেন তো কখনো কি এরকম ভৌতিক কোনো জিনিস আপনাদের সামনে আসে কিনা? তখন তিনি বলছিলেন যে হ্যাঁ, এরকম হয়, এরকমই একটা ঘটনা, তাহলে আপনাকে আমি শোনাই। তো উনি আমাকে বলছিল এই ঘটনাটা হচ্ছে 1991 সালের একটা ঘটনা। আমরা এই জিনিসটা জানি যে চা বাগানে যারা চা তুলেন, যারা এরা কিন্তু অনেক হচ্ছে কি যে মানে নিচু শ্রেণীর, বলতে কি যে সনাতন ধর্মাবলম্বী এরকম ধর্মের হয়ে থাকেন। তো এদের মধ্যে একজন লোক ছিলেন, উনি হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী।
ওনার নাম ছিল হচ্ছে সুরুজ আলী। ওনার ফ্যামিলিতে ছিল হচ্ছে মানে যারা কাজ করেন তারা অত্যন্ত মানে খুব গরিব হয়ে থাকেন, দরিদ্র হয়ে হ্যাঁ, থাকেন। দরিদ্র ঘরের লোক ছিলেন। তো ওই সুরুজ আলীর এক ছেলে এক মেয়ে। তো মেয়ে 12-14 বছর বয়সী একটা মেয়ে, আর সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে। তো সুরুজ আলী এবং তার স্ত্রী দুইজন একসাথে হচ্ছে কি যে ইয়েতে চলে যায়, চা তুলতে চলে যায়। প্রত্যেক দিনই 2 শিফটে চা তুলেন, সকাল 6টা থেকে অলমোস্ট 12টা পর্যন্ত, আবার এদিকে দুপুরের খাবারের পরে মোটামুটি 2টা থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদি শীতের দিন হয় তাহলে আরো আগে চলে আসেন। তো এইভাবে চা তুলেন। তো যাচ্ছিল দিন, এভাবেই যাচ্ছিল। তো সুরুজ আলীর সাথে সুরুজ আলীর স্ত্রীও যখন চলে যায়, মাঝে মাঝে সুরুজ আলীর যে মেয়ে উনিও চলে যান চা তুলতে। এটা তাদের একটা সংস্কৃতি বলা চলে যে বংশ পরম্পরায় চা তুলতেই হয়। তো উনিও চলে যান। এরকম যখন চা তুলতে চলে যান, একদিনকে বাসায় সুরুজ আলীর মেয়ে আর সুরুজ আলীর ছেলে একাই ছিলেন। তো প্রায়ই দেখা যেত যে ওদের বাড়ির দরজায় নক হচ্ছে, অ্যাজ লাইক টিক টিক করে নক করছে, করার পরে বলছে সুরুজ মিয়া চলো যাই, চা তুলতে যাই। তো এইরকম বলে কি যে ওই সুরুজ আলীর মেয়ে তখন দরজা খুলে বলে যে বাবা তো চলে গেছে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না। আচ্ছা, এরকম 2-3 দিন যখন হওয়ার পরে তখন ওই মেয়েটা ওনার মাকে বলছে, আম্মা দেখো যে প্রত্যেক দিনই তোমরা চলে যাওয়ার পরে এরকম ডাক দেয় আর হচ্ছে কি যে কাউকে দেখতে পায় না। তো ওনার মা বলে কি যে এটা কোনো কিছু না, হয়তো বা কেউ মানে একটু মস্করা করে এই জিনিসটা করছে। দেন একদিন কি হয়েছে যে সুরুজ আলী এবং সুরুজ আলীর স্ত্রী চা তুলতে চলে গেছে, অ্যাজ লাইক 1:45টার দিকে, দুপুরবেলা, একেবারে সানি রে, দুপুরবেলা 1:45টার দিকে সুরুজ আলীর মেয়ে উনিও চলে গেছে চা তুলতে। চা তুলতে যাওয়ার সময় তখন বলছে কি যে উনি যখন আস্তে আস্তে চা তুলতে, আমরা তো জানি চায়ের চা বাগানটা টিলার মধ্যে হয়, আস্তে আস্তে উপরে উঠে যায়। তো সুরুজ আলীর মেয়ে চা তুলতে তুলতে একটা সময় মাঝামাঝি টিলাতে যখন গেছে, তখন তিনি দেখছে কি যে ওনার সাথে আরো অনেকেই চা তুলছে, অনেকজন চা তুলছে, একসাথে চা তুলছে। দেন মনোযোগ সহকারে সে চা তুলছে, চা তুলতে তুলতে একটা সময় সে টপ অফ দ্য হিল, একেবারে মানে ওই টিলাটার একেবারে উপরে উঠে যায়, চূড়ায় উঠে যায়। উঠে যাওয়ার পরে ওর গোটা শরীরে একটা ফ্লো, একটা গরম উইন্ড, একটা ফ্লো জোরে এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ সব বন্ধ হয়ে যায়, চোখ জ্বলা শুরু করে। তখন চোখ জ্বলা শুরু করে যখন তোর চোখ বন্ধ হয়ে যায়, তখন সে হালকা করে তাকায়, দেখে যে তার সাথে যারা ছিলেন, চা বাগানে যতগুলো লোক ছিল চা তুলছিল, তারা একজনও নাই। তারপর তার চোখটা আবার বন্ধ হয়ে যায়, মানে খুব বেশি জ্বলছিল। তখন সে চোখটা খোলার পরে, খুব কষ্ট করে যখন চোখটা খুলেন, তখন দেখেন কি তার সামনে একটা শেপ দাঁড়িয়ে আছে, খুব কালো, কুচকুচা কালো একটা শেপ। সেই শেপটা এমন একটা শেপ যেটা একটা কাঠের উপরে একটা মানুষের ছায়া দিয়ে কাঠটাকে যদি কাটা হয়, একটা মানুষের ছায়া দিয়ে যদি কাঠটাকে কাটা হয়, তাহলে ওই যে শেপটা, কিন্তু মুখ বা চেহারা অ্যাজ লাইক এস ফেস কোনো কিছুই নাই, একটা প্লেন ফেস, কাট আউটের মতো। হ্যাঁ, কার্টুনের মতো। তার মধ্যে কোনো চোখ নাই, নাক নাই, মুখ নাই, নাথিং ইজ দেন। কিন্তু ওখানে একটা বিষয় ওই মেয়েটা মানে লক্ষ্য করছিল এইভাবে যে তার সে কুচকুচা অবয়বের মধ্যে অনেক লোম ছিল, যে লোমগুলা খাড়া খাড়া ছিল, কালো লোম ছিল, কিন্তু ওই লোমগুলানের মাথায় একটা করে চা পাতা ছিল, মানে চায়ের কচি পাতা যেটাকে বলে, কুশি পাতা, সেই পাতা একটা করে চা পাতা ছিল। এটা দেখার পরে সে মেয়েটা খুব জোরে চিৎকার করে বসে। চিৎকার করার পরে সেই সময়টা ছিল অলমোস্ট, সে বাড়াই ছিল কয়টা, 1:45টার দিকে, কিন্তু ওই মেয়েটা পৌঁছাইছে যখন চিৎকার করছে ঠিক মাগরিবের 10 মিনিট কি 15 মিনিট আগে। এমন একটা সময়, মানে চা তুলতে তুলতে ওকে এমন একটা সময়ে নিয়ে যাওয়া হয়েছে যে মাগরিবের ঠিক আগ মুহূর্তে চলে গেছে। এখন যখন চিৎকার করেছে, তখন ওই হিলের নিচে যারা থাকেন, কেয়ারটেকাররা যারা আছেন, তখন এই চিৎকারটা শুনতে পায়। এদিকে লং টাইম হয়ে গেছে, সুরুজ আলীর বাড়িতেও খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, যেমন মেয়ে কই।
এদিকে যখন চিৎকার শুরু হয়েছে, খুঁজতে 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 অলমোস্ট 9টা বেজে গেছে, 9টা পৌনে 10টা বেজে গেছে, 9:30 পৌনে 10টা এরকম বেজে গেছে। দেন ওই কেয়ারটেকাররা সুরজালের মেয়েকে পায়। মেয়েকে পাওয়ার পরে যখন মেয়ে সেন্সলেস অবস্থায় পায়, মেয়েকে তুলে নিয়ে আসার পরে মেয়েকে যখন বাসায় নিয়ে আসে, যখন মেয়ের সেন্সটা ফিরে আসে, তখন সে অনেক মানে ভীত থাকে, ভয় পায় যে আমি উনি যেদিকেই তাকাচ্ছিল ওই ফেসটাই শুধু শুধু দেখতে পাচ্ছিলেন। তার মা কি, তার বাবা কি, কিচ্ছু না, শুধু ওই ফেসটা দেখতে পাচ্ছে। এটার পরে তার মানে একটু অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, সুরজালি একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তখন বলে কি যে আপনার মেয়ে অলমোস্ট দুপুর বেলায় বের হয়েছিল, আর এটা তো আমরা জানি যে দেখা যায় কি যে এমনও অনেক কিছু জায়গা আছে দিনের বেলায়, এমন কিছু কিছু সময় আছে দিনের যে সময়গুলোতে দেখা যায় যে ওরাও একটা জাতি, ওরা অশরীরী বলেন বা যে জিন বলেন, যেটা বলেন না কেন, ওরা হাঁটাচলা করে বা এই জায়গাতে তাদের একটু ডিস্টার্ব হয়েছে, এই জন্য তাকে এই জিনিসটা দেখানো হয়েছে। সো এখন কি হলো, হুজুর তাকে বলল কি যে আমার একটা তাবিজ দিয়ে দিচ্ছে, এই তাবিজটা আপনি রাখেন। তাবিজ দিয়ে দিয়েছে, সবকিছু ঠিক। মাঝখানে 4টা বছর কেটে গেছে, কিচ্ছু হয়নি, সব নর্মাল। সবাই বলে কি যে সুরজালির মেয়ে একেবারে ফ্রেশ, ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। এরপরে একদিন হঠাৎ করে দেখে কি সুরজালির মেয়ে, তার হাতে ওই তাবিজটা নাই। তাবিজটা কোথায় ছিঁড়ে পড়ে গেছে সুরজালির মেয়ের মানে খেয়াল নাই। সুরজালির মেয়ে বলছে যে আম্মু দেখো আমার হাতে কিন্তু ওই তাবিজটা নাই। আর মা বলছে 4টা বছর কেটে গেছে, এটা অ্যাজ ইউজুয়াল কোনো কিছুই না, এটা আর কিছুই হবে না। তখন বলল কি, তখন এইভাবে চলতে চলতে একদিনকে কি হলো যে সুরজালির মা, সুরজালির স্ত্রী আর সুরজালির চা তুলতে চলে গেছে। সেই দিনও একইভাবে ওই মেয়ে চা তুলতে বের হয়ে গেছে। বের হয়ে যেতে যেতে 4 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, একইভাবে 4 বছর পরে যে ঘটনাটা ঘটলো, যে সে আবারও টপ অফ দি হিল, ওই হিলের একেবারে চূড়ায় উঠে যে ঠিক একইভাবে তাকে ওই একটা মানে ওয়ার্মি উইন্ড তার গায়ে লাগার পরে তার চোখগুলো একেবারে মানে আবার জ্বলা শুরু হয়। যখন জ্বলা শুরু হয় তখন এই জিনিসটা ও বুঝতে পারে। তখন সে আবার চিৎকার করে, চিৎকার করার পরে বলে কি যে আমাকে তোমরা নিয়ে যাও, আমাকে নিচে নিয়ে যাও। তখন যারা চা তুলছিলেন তারা সবাই মিলে তাকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসেন। নামানোর পরে নিচে যে রাস্তাগুলো থাকে ওই রাস্তার উপরে বসায় তাকে পানি টানি খেতে দেন। পানি টানি খেতে দেওয়ার পরে একেবারে সুরজালির মেয়ে নর্মাল, কোনো সমস্যা নেই। সবাই মনে করলো যে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়ে গেছে, আমরা সবাই চা তুলতে যাই। চা তুলতে যাওয়ার পরে যেটা হলো যে সবাই দেখছে যে কালো মেঘ উড়ে আসছে, কিন্তু ওই সময়টা কোনোভাবে মেঘ আসার কথা না, কারণ একটা সানি ডে ছিল। ওই সময়টা হঠাৎ করে কালো এক পশলা মেঘ চলে আসে। সবাই দেখছে মেঘ আসছে, কিন্তু সুরজালির মেয়ে ওই মেঘগুলাকে খেয়াল করছে যে হ্যাঁ আমার সামনে চলে আসছে। আর ওই মেঘগুলানের মধ্যে মেঘের মতো যে কালোভাবে একটা চলে আসছে, ওইটা সুরজালির মেয়েকে চারিদিক দিয়ে ঘিরে নিচ্ছে। আর সবগুলাই ছিল ওই মানে যে ফেসগুলো ছিল, যে ফেসটা, যে অবয়বটা সে দেখেছে, এই ফেসের চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে যখন টোটালটা সুরজালির মেয়েকে ঘিরে ফেলার পরে কিছুক্ষণ পরে ওই অবয়বগুলোর সাথে সাথে সুরজালির মেয়েও ভ্যানিশ হয়ে যায়। আর সেই সাথে আজও সুরজালি তার মেয়েকে খুঁজে পায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা ভাইয়া। আর এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুরজালির মেয়ে কত সালে যেন ঘটনাটা ঘটেছিল? 1991। এবং এখন হচ্ছে 2019। এই এতগুলো বছরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, সে ফিরেও আসেনি। আমি কেন বললাম যে আগের ঘটনাটা যেটা বললাম যে ওই যে ছেলেটাকে নিয়ে গেছে, বাট আবার দিয়ে গেছে, বাট সুরজালির মেয়েকে নিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আর দিয়ে যায়, এবং সবার সামনেই সে ভ্যানিশ হয়ে যায়। সবার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে। কারণ ওখানে যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি দেখেছো? হ্যাঁ আমরা নামিয়ে নিয়ে আসছি, আপনার মেয়ে চিৎকার করেছে, আমরা সবাই ধরে নামিয়ে নিয়ে আসছি, তাকে পানি টানি খেতে দিয়েছি, তারপরেই তো এই ঘটনা। ওকে, আপাতত আমরা চলে যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে। সবাইকে ধন্যবাদ কাহিনীগুলো ভালো লাগার জন্য, আপনাদের জন্য কষ্ট করে কালেক্ট করা।
যাই হোক, এটা হচ্ছে তপুর কাহিনী। রাসেল ভাই সে আমাদের মোহাম্মদপুর এলাকার ছেলে। আচ্ছা। কিন্তু তার স্পেসিফিক লোকেশন বলবো না, তার যেখানকার কাহিনী। মোহাম্মদপুর অনেক বড় এলাকা, জি, সেখান থেকে সেটাই। তো তপুর ব্যাপারটা হচ্ছে সে মোহাম্মদপুরে যে অঞ্চলটা থাকে সে অঞ্চলটা বেশ নিরিবিলি। আচ্ছা, বাট এটা লালমাটিয়া না। আচ্ছা, একটু বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তো বেশ নিরিবিলি একটা জায়গা, মানুষ বুঝেই ফেলবে মোহাম্মদপুরের নিরিবিলি জায়গা একদম আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ, তো যাই হোক, তপু যেখানে থাকতো, তপুর নামটাও কিন্তু একটু চেঞ্জ করা আছে। হ্যাঁ, তপু নিজেই বুঝবে, আর কেউ বুঝবে না হয়তো। আচ্ছা, তো যাই হোক, ও যেখানটা থাকতো সেই জায়গাটা হচ্ছে যে আপনার বেশ নিরিবিলি, এবং ওদের একটা 3 তলা বাড়ি ছিল ওখানে। এবং ওদের বাসায় ওর বড় ভাই থাকতো, বিদেশে চলে গিয়েছিল, আর ওর আম্মু, ও আর ওর বোন থাকতো। তো ওর আম্মুর অ্যাজমা প্রবলেম ছিল, উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন। তো তখন ওনাকে ডাক্তার দেখাইতে হতো, এবং মাঝে মাঝে মানে খুব খারাপ অবস্থা হতো। আচ্ছা, তো ওদের মানে ওর বাবা মারা গেছেন। সো ওর বড় ভাই এবং ওরাই হচ্ছে মানে গার্ডিয়ান, পুরো বাড়িটা টেক কেয়ার করতে হয়। তো এরকম অবস্থায় একদিন এরকম রাতের বেলা, তখন এরকম 1-2টা বাজে আর কি, বেশ নীরব হয়ে গেছে। আর ওই সময়টাতে মানে আজ থেকে 10-15 বছর আগে তখন কিন্তু মোহাম্মদপুর জায়গাটা মানে আরেকটু, ঢাকা শহরটাই আরেকটু ব্যাকওয়ার্ড ছিল আর কি। এতটা আধুনিকতাটা মানে এখন খুব বেশি গাড়ি ঘোড়া, তখন একটু কম ছিল। তো যা হচ্ছে যে রাতের বেলা ওর আম্মু এরকম হঠাৎ করে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হয়, হাঁপানি উঠে, এবং ওরা মাকে চেষ্টা করে যে যেগুলো দেওয়ার আর কি, যে উনি যে ট্যাবলেট খান, তারপরে নেবুলাইজার মেশিন, এগুলো দিয়ে চেষ্টা করে। আর দেখছে যে ওনার এটা কমতেছেই না, এমন একটা অবস্থায় গেছে যে ওনাকে মানে মানে ঠিক করে রাখা যাচ্ছে না, শ্বাস উঠতেছে পড়তেছে। তো ওর বোন তখন বলে যে তবু তুই এখন যেভাবে যাক তুই নিয়ে আয়, ডাক্তার নিয়ে আয়। ডাক্তার সাহেব একজন ডাক্তার ছিলেন, তিনি ওদের এলাকাতেই থাকতেন, বাট এটা হচ্ছে একটু পেরিফেরির দিকে, মানে মেইন রোডের কাছাকাছি আর কি, মানে যেই মেইন রাস্তাটা আছে ওটার কাছে। তো এবং ওদের ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ ডাক্তারটা, এবং উনি ওনার চিকিৎসা করে থাকেন সবসময়। তো বলছে যে ওই আঙ্কেলকে নিয়ে আয়, কাজ আম্মাকে এই অবস্থা হাসপাতালে নেওয়া সম্ভব না, ওনার যে অবস্থা। আমরা চেষ্টা করতেছি ওনাকে ওই যে ইনহেলার, নেবুলাইজার এগুলো দিয়ে যতটুকু রাখার আমি চেষ্টা করছি, তুই নিয়ে আয়। এবং তপুতের বাসাটাও বেশ পুরান ছিল, এবং ওখানে যে কাহিনী আছে যে তপুর যে দাদা, সে ওইখানে উনি ফার্স্ট আসেন, এবং উনিও বেশ আপনার করতো আর কি, যে কি বলে মানে জিন টিন কি সাধনা করতো আর কি। সেই তোদের বাসাটাও যে খুব মানে খুব ভালো ভয়ের না এরকম না, আমাদের গা ছমছম করতো, আমরা ফ্রেন্ডরা মাঝে মাঝে 2-1 জন যেতাম ওখানে। যাই হোক, সো তপু কি করে রাতের বেলা 1-2টার দিক বের হয়, এবং বের হয়ে সে যখন হেঁটে হেঁটে আসতেছে, বাসার থেকে বের হয়ে সামনে আসে, ঠিক যখন রাস্তাতে আসে, গেটটা পার হয়ে তাদের যখন নিচে আসে, তখন দেখে ঠাস করে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে, মানে ব্ল্যাক আউট, পুরো এলাকাটা ব্ল্যাক আউট হয়ে গেছে। এবং রাত 1-2টার সময় ব্ল্যাক আউট হলে কিন্তু রাসেল ভাই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটা যে দেখছেন সে বলতে পারবেন, ঢাকার পরিবেশে বিশেষ করে, রাইট, আই এম ইউজড টু ইট, আমি প্রায় এই ধরনের পরিবেশ দেখছি এবং আমার খুব ভালো লাগে আর কি। বাট অনেকের হয়তো ভালোর থেকে ভয় বেশি লাগতে পারে, এবং রাতের বেলা একা থাকলে আরো ভয়টা বেশি লাগার কথা। সো রাত 1-2টার সময় যখন কিছু নাই, পুরো একটা মানে অঞ্চলে, তো যখন কারেন্ট চলে গেছে, ওর কাছে ফার্স্টে একটা ধাক্কা লাগছে। আর তবু বেসিক্যালি খুব সাহসী না, ও এমনি একটু ভয় পায়। তো এই অবস্থায় ও মানে কিছুক্ষণ থেমে দাঁড়ায় যে ও কি বাসায় ফিরে যাবে, নাকি ও আপনার যাবে ডাক্তার সাহেবের কাছে, আঙ্কেলের কাছে। তো এটা চিন্তা করে ডিসাইড করে যে বাসায় ফিরে যেয়ে তো আসলে মানে কোনো লাভ নেই, আমি আঙ্কেলের কাছেই যাই। তো হেঁটে যেতে থাকে, ও ওই বাসার দিকে হেঁটে যেতে থাকে আঙ্কেলের বাসার দিকে। তো ঘুরে ঘুরে যখন নাকি ও এখানে একটা গলি আছে, একটা বাঘটা নেওয়ার পরে সামনে গেলে যে একটা মাঠের পাশে একটা বট গাছ আছে। আচ্ছা, বেশ বড় বট গাছ, ঝুরি টুরি আলা বট গাছ। হ্যাঁ, আচ্ছা, ওটা বট গাছ না অন্য কোনো গাছ হতে পারে, মানুষের লোকেশন যে চাই না, গাছ আছে আর কি, বড় একটা গাছ, এবং সেই গাছটা ওখানে মানে বেশ ঝুরি টুরি আলা। আচ্ছা, তো ও যখন গাছটার কাছাকাছি আসে, ও দেখে যে গাছের গোড়ায় প্রায় 5-7টা কুকুর। আচ্ছা, কুকুরগুলো খুব ঘেউ 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 করতেছে। তো ও জানে ওদের এলাকা সম্বন্ধে এতটুকু সে অ্যাওয়্যার যে এই জায়গাটার মধ্যে সাধারণত কুকুর থাকে না, ভবঘুরে কুকুর প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, ওই যে কুকুর আছে সেগুলো বাসার কুকুর, হ্যাঁ, মানে মানুষের বাসায় পালা কুকুর, এবং সারা এগুলো ঘেউ ঘেউ করে না। আর ভবঘুরে কুকুর খুঁজতে গেলে আরো ওই জায়গায় চলে যাবে, মেন রোডের ওদিকে বা অন্য আরেকটা এসে। তো ও মানে একটু থতমত খায় যে এখানে কি রাতের বেলা আসলে কুকুর আসে, তখন সে কনফিউজ হয়ে যায়
যে ব্যাপারটা কি। তো কুকুরের ভয়টা বেশ ভাবে ধরে যে কুকুর কামড় যদি দেয়, তো তারপরেও সাহস করে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। তো যে যখন নাকি ঠিক ওই গাছের পাশ থেকে ক্রস করছে, কুকুরগুলো ওকে তখনও নোটিস করেনি। আচ্ছা, ও যখন গাছের কাছে আসলো তখন কুকুরগুলো পুরো চুপ থম মেরে গেছে। থম মেরে ও দেখছে, ওর দিকে তাকাইছে, এবং ও তখন প্রত্যেকটা কুকুর জানেন রাতের বেলা এমনি চোখগুলা কেমন জলজল করতে থাকে। রাইট। হ্যাঁ, তো দেখছে কুকুর ভেতর থেকে শুধু গরর গরর করতেছে ওকে দেখে। আচ্ছা, সো ও প্রচন্ড রকম ভয় পায়, আর এটাও সে জানে যে আমি যদি এখন দৌড় দেই নির্ঘাত আমাকে কামড় দিবে। রাইট। হ্যাঁ, এবং সে আস্তে আস্তে করে হেঁটে 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 কুকুরগুলাকে পার হয়, এবং ও ফাইন্ড আউট করে যে কুকুরগুলা ওকে ফলো করা শুরু করছে। আচ্ছা, মানে দৌড়ে দৌড়ে আসে, কাছাকাছি আসে, আবার দুইবার ঘেউ ঘেউ করে, আবার চলে যায়, আবার দাঁড়া গড় গড় করে, একটা নিরাপদ একটা ডিস্টেন্স রেখে ওর সাথেই কাজ করতেছে। আচ্ছা, তো ফাইনালি এরকম করতে করতে রাস্তার মধ্যে ওই আঙ্কেলের ওই যে বাসাটায় আসে। তখনও কারেন্ট আসে না, এবং পুরা দেখা যাচ্ছে ওটা আঙ্কেলের বাসা কিন্তু 4-5টা ব্লক, মানে অনেকগুলো ব্লক পড়ে। তো বেশ খানিকটা হেঁটে আসতে হয়েছে। তো এসে দেখে তখনও কারেন্ট আসেনি। তো ওই বাসার গেটে অনেকক্ষণ নক করে খুলে না। একসময় দারোয়ান আসে, কি হয়েছে, তো যে বলে যে এরকম যে আঙ্কেলকে দরকার, আমার আম্মা তো অসুস্থ হয়ে গেছে এসে। তো উনি ওই দারোয়ান ভিতরে যে খবর দেয় অনেকক্ষণ পরে ওই আঙ্কেলের বাসার একজন আসে, এসে তাকে বলে যে আব্বা তো ঘুমাইছে, উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, মানে ওনার ব্লাড প্রেশার হাই। আচ্ছা, তো উনি বলে যে এরকম এরকম এরকম, তো ওনাকে বলেন। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আব্বাকে বলতেছি, আর তুমি কি দাঁড়াবা নাকি তুমি চলে যাবা? আচ্ছা, তো বলে আমি দাঁড়াই, আঙ্কেলকে সাথে যাই। তো দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর ওই আঙ্কেল আসে, এসে আঙ্কেল নিজে বলে যে বাবা আমি তোমার বাসায় আসবো একটু পরে, তুমি চলে যাও, আমি এখানে রাত্রেবেলা তো আমি গাড়ি বের করে আসবো, তুমি চলে যাও বাসায়, তো তোমার মার দরকার হতে পারে তোমাকে। তো ছেলেটা করে কি, ও অপু আপনার ফিরে আসে আর কি, ফিরে এসে ওখান থেকে আবার হাঁটা দেয়। তো যখন বের হয়ে আসছে তখন দেখতেছে কুকুরগুলো নাই, কিন্তু আবার যখন নাকি ওই বাসাটাকে ছাড়ায় আবার অনেকখানি 2-3টা ব্লক চলে আসছে, দেখে ঠিক কুকুরগুলো ওখানে জটলা করতেছিল, এবং ওকে দেখে আবার সেই একই রকম ওর পিছনে পিছনে গড় 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 করতে করতে। তো তবুর যে বলার ব্যাপারটা যে প্রচন্ড রকমের ভয় লাগতেছিল ওর, কারণ প্রত্যেকটা গলি যখন ক্রস করতেছে ওদের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যে কয়টা গলি, এগুলো হচ্ছে বেশ নিরিবিলি, মানে দিনের বেলায় নিরিবিলি থাকে। হ্যাঁ, আর রাতের বেলা সেগুলো মনে করেন গা ছমছম করা পরিবেশ সন্ধ্যার সময় তৈরি হয়ে যায়, কারণ কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোর বর্তমানে আছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময়টা আমিও রিকল করে চিন্তা করতে পারি, কিছু গাছ ছিল যেগুলোতে মানে বেশ ছেয়ে যেত জায়গাটা, ঠিক আছে। সন্ধ্যার পরে মূলত বেশ ছাওয়া, এবং দোকানপাটও খুব একটা নাই। তো হেঁটে হেঁটে খুব ভয়ের চোটে একসময় বাসার কাছে আসে। তো বাসার কাছে এসে দেখে যে কুকুরগুলা ওর বাসার মধ্যে ঢুকতেছে না, বেশ দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ গড় এরকম করতেছে। এরকম করতে করতে ও আস্তে আস্তে করে হেঁটে ওদের ওই যে লোহার গেটটা পার হয়। এখন ওদের গাড়ি বারান্দা, পুরোনো আমলের বাড়ি, হেঁটে 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 পার হচ্ছে। তো ঠিক যখন নাকি ওদের সিঁড়ি ঘরে ঢুকবে রাসেল ভাই, তখন দেখে যে সিঁড়ির গোড়ার দিকে কেউ একজন বসে আছে, মানে মনে হচ্ছে একটা মানুষ ঠিক সিঁড়ির পাশে, মানে সিঁড়ির যে রেলিং সেটার পাশে বসে আছে, এবং মানে কেমন বিদঘুটে একটা নয়েজ তৈরি করতেছে। ইটস লাইক ইঁদুরের গলায় যদি মানুষ কথা বলার চেষ্টা করে, কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো মানে প্রচন্ড ভয়ের, এবং ও মানে মানে ওর মাথাটা মানে এলোমেলো হয়ে যাওয়ার মাথায় এই জিনিসটা দেখে। ও যে সিঁড়িতে উঠবে ওই জিনিসটাকে ক্রস করে, সেরকম না। তো ও ওই দিক থেকে চিন্তা করতেছে যে আমি যেতে হবে উপরে। এরকম সময় উপর থেকে ওর বোনের ডাক শুনতে পায় যে তবু তুই আসছিস নাকি, হ্যাঁ কারেন্ট যেতে। তো ও করে কি, যখন নাকি ওই একটুখানি উঠে সিঁড়িতে উঠে, তখন দেখে যে ওই যে ক্রিচার যেটা, সেটা বের হয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ, হালকা একটা বাইরের আলোর মতো মুখে পড়ছে। ইটস লাইক খুব বুড়া মানুষের যদি চুল টুল চলে যায় রাসেল ভাই, ইটস লাইক গ্রে কালার স্কিন, লাইক ইঁদুরের বাচ্চা থাকে না কিছু, এই টাইপের স্কিন, কিন্তু মানুষ, মহিলা টাইপের। হ্যাঁ, মানে ওকে দেখে খ্যাক করে একটা শব্দ করে ওকে এরকম মানে মানে মানুষকে ধাওয়া দেয় না, সেরকম এরকম একটা ধাওয়া দেয়। হ্যাঁ, এরকম একটা ধাওয়া দেয়, ধাওয়া দিয়ে হ্যাঁ এরকম একটা এরকম সাউন্ড করে। ও করে কি, সিঁড়িতে মানে পিছলায় মিছলায় দৌড় দেয়। হ্যাঁ, আর পিছন থেকে বলে তোর মা গেছে। ওর বুকের মধ্যে প্রচন্ড ধাক্কা লাগে এবং একটা সাহসও লাগে। যখন বলে তোর মা গেছে, সে নাকি ছেড়ে দৌড় দিয়ে নিচে নেমে আসে। মানে ওর মাথায় এমন রাগ উঠছিল যে ও লাথি মারবো এটাকে, এবং নিচে এসে দেখো এটা নাই। আচ্ছা, এবং আলটিমেটলি সে উপরে উঠে যায় তবু, এবং তখন দেখা যাচ্ছে ওর কাইন্ড অফ লাইক সাহস হয়ে গেছে অন্যরকম টাইপের। ও যখন বাসায় আসছে তখন কারেন্ট আসে, ঠাস করে কারেন্ট আসছে, এবং ওর বোন বলতেছে যে আম্মার অবস্থা খুবই খারাপ। এসে
তো যখন ভিতরে ঢুকে বোন সহ ঢুকে যেয়ে দেখে যে ওর আম্মা কোয়াইট নর্মাল, মানে শ্বাসকষ্ট অনেক কমে গেছে, নর্মাল। তোর মাকে যে বলে আম্মু কি হয়েছে, হাত ধরে বেশ ওর মানে আবেগ আপ্লুত হয়ে যায়, বলে কি হয়েছে এসে, তো বলে যে না আমার অনেক শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আসেন। ওই ডাক্তার সাহেব এসে ওর মাকে চেক করে বলে কি যে তোমাদের জন্য বেস্ট হয় কি একটা কথা বলি, তোমরা না এই বাসাটাকে ভাড়া দিয়ে কোথাও চলে যাও। আচ্ছা, হ্যাঁ। বলে কেন? বলে তোমাদের ভালোর জন্য বলি, কাজ এই যে এই বাসাটাতে তোমার দাদা থাকতো, তোমার দাদিরও কিন্তু হাঁপানি ছিল, হ্যাঁ দাদিরও হাঁপানি ছিল, এবং এইটা আমার বিশ্বাস যে এটা সুপার ন্যাচারাল কজ আছে কোনো। আচ্ছা, যদিও আমি একজন ডাক্তার, আমার বলা ঠিক না এই ধরনের কথা, বাট আমি বিশ্বাস করি এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। এবং তোমার আম্মার এই যে হঠাৎ অ্যাজমা অ্যাটাক, ওনার কিন্তু এই শ্বাসকষ্ট অসুখ নাই, এটা আমি বিলিভ করি কিছু একটা। কারণ এই যে ওনাকে ইনহেলার দিছো, এটা তো ওনার একটা কমে যাওয়ার কথা, হ্যাঁ। তারপর তুমি নেবুলাইজার দিছো, এটাও একটা জিনিস ভিতরে ক্লিয়ার করে ফেলে। মেডিকেলি যে ছোটখাটো ট্রিটমেন্টটা করা দরকার ওনার অ্যাজমা সিনড্রোমে যা আছে, এটা ওনার ঠিক হয়ে যাওয়ার কথা। উনি এমন পেশেন্ট না যে ওনাকে অক্সিজেন যে সারাক্ষণ রাখতে হবে, সেগুলো আমি ওরকম ব্যবস্থা করতাম। তো এগুলো এক একটা অ্যাটাক হচ্ছে এখানে, তোমাদের এখানে। আমার মনে হয় ওনাকে নিয়ে যাও, ওনাকে অন্য একটা পরিবেশে রাখো, তোমাদের এখানে থাকতে হবে না। তো ডাক্তার সাহেব এগুলো বলে চলে যায়। ডাক্তার সাহেবকে অনেক গুতায় ওর বোন, যে বড় বোন আর কি, যে ডাক্তার সাহেব কি আসলে আঙ্কেল এখানে কি আমাদের বাসা? বলে না তোমরা অনেক কিছু ফেস করো না, তোমার দাদা থাকতে তো শুনতাম আমরা যে এখানে তোমাদের এখানে এরকম হতো, হ্যাঁ মানুষকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিত, ই করতো, এবং এখানে তোমার দাদার এখানে জিন ছিল, দুষ্ট জিন ছিল, তোমরা কতটুকু দেখো কিনা এসেই। তো তপু আর ডাক্তার সাহেবকে ওই ঘটনাটা বলে নাই, সে নিজে এটা নিজের মধ্যে রাখছে। এবং ওরা একসময় বাসা ছেড়ে চলে যায় তার 2-1 বছর পরে, এবং 2-1 বছর পরে তপু আর কিছুই দেখে নাই। এবং সে যা বলছে যে দেখো আমার ভেতরে একটা সাহস, আমি বিশ্বাস করি এখন আমি যদি ওভারকাম করতে পারি আমার বাসা, এই জিনিসগুলো আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমাদের বাসা, আমি এটাই করি। আমরা এই আত্মবিশ্বাসটা থাকতে, হ্যাঁ বলছে যে আমরা চলে গেছি বাসার থেকে নট বিকজ অফ যে এই জিন ক্ষতি করতেছে বা কিছু, আমরা চলে গেছি আমাদের দরকারে, আমাদের বাসা আসলে আমাদের হচ্ছে না, মানে ওইভাবে করে বাসাটা বেশি বড়, আমাদের একটা কম্প্যাক্ট জায়গা দরকার, বাসাটা পরবর্তীতে আমরা বিল্ডার্সকে দিয়ে দিব এই কারণে, বাট নট বিকজ অফ দ্যাট জিন, বাট ওই ভয় আমি পাইছি। এবং তবু বলতো যে ওদের বাসায় এরকম প্রায়ই হতো, ছাদের মধ্যে ঠাস করে ইট মারতো, কে একলা দাঁড়ায় থাকলে মনে হতো ছাদে কেউ আছে, এরকম জিনিসগুলা প্রায় হয়। এবং আমি আপনাকে বলছি আমার এক রিলেটিভের বাসা ছিল ওই মোহাম্মদপুরেরই একটা এলাকায়, ওইটাও খুব ভয়ঙ্কর ছিল এরকম। সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি এবং আপনার ভূত এফএমের সমস্ত টিম মেম্বার আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছে। আমার নাম মোহাম্মদ জয় চৌধুরী, আমার বাসা নওগাঁ জেলার পত্নীতলা থানায়। আসল ঘটনাতে যাই, যেটার জন্য আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা আর কি। প্রথমে কিছু কথা বলি যে আমি ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝতে পারি যে আমি হয়তো একটু একটু বাস্তবতা বুঝতে শিখছি, তখন থেকে আসলে আমার সঙ্গে মানে আমার কাছে এই যে জিন যে ব্যাপারটা আসলে, তো এইটার উপর আমার অনেক একটা আগ্রহ কাজ করে, জানি না আসলে কেন, ন্যাচারালি ছোট থেকেই মানে অনেক বেশি একটা আগ্রহ কাজ করে ওই জিনিসটাতে, যে আসলে এটা দেখতে কেমন, বা এটা কি ক্ষতি করে বা কি উপকার করে, আসলে জিনিসটা কি। তো আজকে আমি যেটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমি ঢাকাতে নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে মেবি 2nd সেমিস্টার ছিলাম। তো আমি বাসায় রাতে রাসেল ভাইয়া এই খাওয়া দাওয়া করছি, আমার তারপর যা রাতের প্রয়োজনীয় কাজ সবকিছু সেরে তো আমি বেডে চলে গেছি, অলরেডি শুয়ে পড়ছি। তো একটু চিন্তা করলাম, আসলে মনটা ওই দিন একটু খারাপও ছিল। তো তারপরে ভাবলাম একটা দেখি কোনো পুরাতন কোনো কমেডি মুভি আছে কিনা। তো ল্যাপটপ নিয়ে এমনি ঘাটাঘাটি করছিলাম, তো তারপর ফাইনালি একটা ফানি মুভি দেখতেছিলাম। তো ছবিটা অনেক কয়েকবার আমি মাঝে মধ্যে দেখি, প্রায় আমি ওই মুভি দেখার সময় আমার মনে আছে স্পষ্ট, আমি কোথা থেকে মুভিটা আমার কোন পর্যন্ত মনে আছে। আমি জাস্ট হেলান দিয়ে শুয়ে থেকে মুভিটা দেখতেছি। তো তারপর এক পর্যায়ে আমি দেখতেছি যে হুট করে আমার সামনে আমার রুম নাই, আমার ল্যাপটপ নাই, আমার বেড নাই, আমি জাস্ট দাঁড়ায় আছি। আমি মানে সেম যে ড্রেসে ছিলাম সেই ড্রেসে আছি, বাট দাঁড়ায় আছি।
তো তারপর দেখি আমার সামনে আসলে আমি আল্লাহ আমাকে কেন এরকম জায়গায় নিয়ে গেল আমি জানি না। তো আমি দেখি আমার সামনে একটা নয়, দুইটা নয়, তিনটা না, 12টা কবর দেখি, মানে 2 লাইনে 6টা করে 12টা কবর। মানে কবরগুলো এরকম যে একদিনও হয় নাই, হয়তো 2-1 ঘন্টা হবে, হয়তো যে সবাই দাফন শেষ করে সবাই ঘরে চলে গেছে, তারপর হয়তো ওই জায়গাটায় আমি দাঁড়াইছি, এরকম ব্যাপারটা এরকম। তো আমি আসলে দেখতেছি যে আমার সামনে কবর কেন, আমি এই জায়গায় কেন, আর আমার রুম কোথায়। তারপর আর কবরের চারপাশটা আসলে এরকম ছিল যে চারিদিকে অনেক বড় বড় গাছ, অনেক ঘন ঘন পাতা। আসলে গাছগুলো আমি চিনতে পারতেছি না যে কিসের গাছ এসব, তবে অনেক গাছ। তো তারপর আমি এখন মানে একা একা কথা বলার চেষ্টা করতেছি যে মানে আমি এখানে কেন, আমি আসলে এটা তো আমি কখনোই আশা করি নাই বা কখনো চিন্তাও করি নাই এরকম একটা জায়গায় দাঁড়াবো। তো তারপরে আমি খোঁজার চেষ্টা করতেছি যে এখান থেকে আমি বেরোবো কিভাবে বা এই জায়গা থেকে আমি চলে যাব কিভাবে। তো লাস্ট কবরে যে আমার সামনে ঠিক লাস্ট কবরে একটা কোনায় দেখি আমার একটা ফ্রেন্ড, এটা আমি ক্যান্টনমেন্টে যখন পড়তাম, আমার ইন্টার লাইফটা ক্যান্টনমেন্টে, বগুড়া ক্যান্টনমেন্টে, তখন ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হলো মেহেদি হাসান খান, তবে আমি ওকে খান বলে ডাকতাম। তো ও ইন্টারের ফাইনাল পরীক্ষার পর ও একটা কারণে মারা গেছে। তো অনেক কয়েক বছরই তো হয়ে গেছে। তো তারপরে আমি দেখি আমার ওই ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। তা আমি এখন চিন্তা করতেছি যে আসলে ওকে আমি দেখতে পাচ্ছি কেন, ও কি জীবিত হয়ে গেল না আমি মারা গেছি, মানে আমি আসলে আমার মাথা কাজ করাতে পারতেছিলাম না। তো দেখি ওই ফ্রেন্ড আমার দিয়ে শুধু হাসতেছে। আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে হাসিটা আসলে কেমন, মানে রাগ করে হাসতেছে না মানে আনন্দ হাসতেছে, মানে আসলে আমি বুঝতে পারতেছি না মানে হাসি টাইপটা কেমন। তো যাই হোক আমার দিকে অবাক এক দৃষ্টিতে তাকায় হাসতেছে। তো আমি অনেক চেষ্টা করছি আসলে, মানে আমি কেমন যেন চোখের দিকে তাকানোর পর আর ওর চোখ থেকে আমার চোখটা মানে হটাইতে পারতেছি না। তো তারপর আমি বলতেছি যে খান তুই এখানে কেন আর আমি এখানে কেন, তুই কি মানে জীবিত হয়েছিস না আমি মারা গেছি, আসলে আমি বুঝতে পারতেছি না। ও আমার একটা প্রশ্নেরও মানে কোনো উত্তর দেয় না, ও শুধু হাসে। তারপর আমি যখন আমি বলতেছি তুই দাঁড়া আমি আসতেছি তোর কাছে, তখন আমার কথা শুনে দেখি ও উল্টা দিকে জোরে জোরে হাঁটা শুরু করছে, আমার দিকে আর তাকায় নাই, মুখ সোজা ঘুরে নিয়ে জোরে জোরে হাঁটা শুরু করছে। তো আমি এখন চিন্তা করতেছি যে আমি মানে ওর কাছে যাওয়ার জন্য আমিও একটু জোরে হাঁটা শুরু করছি। তো আমি এখন চিন্তা করতেছি যে আসলে কবরটা আমি আপনাকে একটু বলে নিই যে কবরটা 2 লাইনে আছে, 6টা করে, আর চারপাশেই গাছ। তো আমি এখন চিন্তা করতেছি যে তাহলে ডান পাশ দিয়ে যাই, কিন্তু ডান পাশ দিয়ে লাস্ট কবরের আসলে লাস্ট কবর যেখানে তার ডান পাশে একটা বড়ই গাছ, রাসেল ভাইয়া, বড়ই মানে অনেক বড় একটা গাছ, কিন্তু সবগুলোতে ওই বড়ই যেটা কুল বলি আমরা, আসলে ওই বড়ই গাছ অনেক কাঁটা। তো মানে গাছটা আসলে এমন ভাবে আছে যে এই লাস্ট কবরের অর্ধেক পর্যন্ত আছে আসলে গাছের ডালপালা সবের। তো আমি এখন যাওয়ার সময় আর আমি ওর দিকে তাকায় আছি যে আমার ফ্রেন্ড আরো জোরে হাঁটে যাচ্ছে। তো আমি এখন ওকে বলতেছি যে তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ও মানে আমার কোনো কথা মানে ও মনে হয় শুনতেই পারেনি, মানে ব্যাপারটা এরকম দিয়ে ও সোজা হেঁটে যাচ্ছে। তো আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি, তো জোরে হাঁটা যখন আমি শুরু করছি, তো ওই মানে বড়ই গাছটার মানে আমি কবরটা আসলে সাইড দিয়ে একটু যাইতে চাইছিলাম। তো ওই বড়ই গাছের যে একটা ডাল ছিল, ওই ডালে অনেক কাঁটা ছিল। তো ওই কাঁটার সঙ্গে আমার হাতটা লেগে মানে অনেক জোরে দেখি এখান থেকে এত বড় একটা আঁচড় লেগে গেল। তো আমি সঙ্গে সঙ্গে মানে আঁচড়টাতে এমনভাবে ব্যথা পাইছি, তো সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে দেখি যে আমার সামনে ওই ল্যাপটপ ওইভাবেই আছে, আমি যেভাবে শুয়েছিলাম হেলান দিয়েছিলাম সেভাবে আমি হেলান দিয়ে আসি। তো আমি এখন চিন্তা করতেছি যে কি হলো এটা। তো তারপর দেখি যে আমি মুভির লাস্ট যেই পর্যন্ত আমার সিন দেখা ছিল তার 1, 2, 3 সেকেন্ড হবে না হয়তো ওই সিনটাতে ওই অবস্থায় আছে। আর আমি দেখি আমার টি শার্ট, আমার এই প্যান্ট, মানে আমার সব কিছু ভিজে মনে মানে এমনটা যে আমি গোসল করছি, মানে অথবা মানে আমি পুরো শরীরটা ভিজছে কিন্তু এখনো মানে মুছি নাই কোনো কিছু।
তো এভাবে যেমন লাগবে ওইভাবে আমি আসি। মানে আমি কখনো জানি না, মানে ভাবি নাই যে আসলে মানে এতটা ঘামছি কেন আমি। আর দেখি আমার পুরো শরীর, আর সবচাইতে আশ্চর্য, আমি তখনও পর্যন্ত আসলে ভাবলাম হয়তো কোনো দুশ্চিন্তা বা কোনো হয়তো ঘুমাই গেছিলাম, হয়তো ঘুমের মধ্যে হুট করে একটা স্বপ্ন দেখছি, এরকম ভাবছিলাম। তো যখন আমি নিচের দিকে তাকাই, আর তখন আমি রুমের লাইট অফ করা ছিল, তো আমি তখন চিন্তা করলাম যে করি লাইট দিই। লাইট দেওয়ার জন্য আমি উঠছি, লাইট যখন দেই তখন আসলে আপনাকে কি বলবো, আপনি বিশ্বাস করবেন কিনা হয় আমি জানি না, দেখি আমার ওই কবরের কাছে থাকা অবস্থায় আমার হাতে যেভাবে আঁচড়টা লাগছে বোরের কাঁটা দিয়ে, ঠিক অত বড় জায়গা কেটে আমার বেডের অনেকখানি এবং আমার এই টি শার্টে, আমার ওই প্যান্টে সব জায়গায় মানে রক্ত অনেক জোরে মানে পড়তেছে। তো আমি এখন কিন্তু ব্যথা পাচ্ছি না, আশ্চর্যের ব্যাপার এটা, আমার কোনো ব্যথা নাই, বাট রক্ত পড়তেছে। তো আমি এখন সঙ্গে সঙ্গে হাত ওভাবে চেপে ধরে তো আমার মাকে ডাকছি যে আম্মু আম্মু আম্মু, তো মানে আম্মুকে জোরে জোরে ডাকছি। তো তখন আম্মু এখন উঠে, আমি বললাম যে এরকম এরকম আম্মু, আমার আসলে আমি জানি না আমার কি হয়েছিল, আমি বলতে পারবো না, মানে আমি জানি না, আমার মাথা কোনো কাজ করতেছে না যে আসলে আমি। তারপরে মাকে সব কিছু খুলে বললাম যে এরকম এরকম আমার ওই মৃত একটা ফ্রেন্ডকে এরকম দেখছি, আবার 12টা কবর দেখছি, আবার ওরকম একটা কবরের পাশে গাছ ছিল কাঁটাওয়ালা, ওই কাঁটা দিয়ে আমার হাত কাটছে। তো তারপরে আমি দেখি আমি ওই ল্যাপটপে আছি, ওই মুভি ওইভাবে আছে, আর আমার হাত দিয়ে এভাবে রক্ত পড়তেছে। তো আম্মু আসলে আমাকে কিছু বলে নাই, শুনে চুপ করে আছে, আর সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করছে, দোয়া পড়তেছে। তারপরে আমার হাতটা পরিষ্কার করার পরে তারপরে ওই রাতে মায়ের কাছে আমি ছিলাম। তবে ওই রাতে আমি ঘুমাতে পারি নাই। আসলে আমি জানি না রাসেল ভাই, আমি ওখানে কেন আল্লাহ আমাকে নিয়ে গেছে বা কেন আমার সামনে এরকম একটা অবস্থা আসলো, আমি আসলে এরকম কখনো চিন্তাই করি নাই যে এরকম কোনো কিছু হতে পারে। আমি কারো কাছ থেকে এরকম শুনিও নাই। তো এই জন্য আমি আপনার কাছে সবার উদ্দেশ্যে বলি, আপনার টিম, আপনার এই মুহূর্তে যারা যারা শুনতেছে সবার উদ্দেশ্যে বলি, সবাই যারা যে অবস্থায় আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সবাই নামাজ পড়েন, আর অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং এরপরে চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমি সোহাগ, রাজশাহী থেকে। জি ভাই, আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আমাদের যে এলাকাটা, জি, আমরা হচ্ছে রাজশাহী জুট মিলের ওখানে থাকি, 2 নম্বর গেটে আমার যে জায়গাটা। আর যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে অলমোস্ট রাজশাহী জুট মিলের পিছনে একটা গ্রাম আছে, যে গ্রামটাকে বলে নতুন ইমাদপুর, যেটা বলে। তো এটা খুব রিসেন্ট একটা ঘটনা, এই লাস্ট ঈদুল আজহা যেটা চলে গেল আমাদের, এই ঈদুল আজহাতে আমাদের রাজশাহীতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম একটা প্রচলন আছে যে একটা গরুতে 7 জন বা 3 জন বা 5 জন বেজোড় সংখ্যার একটা ভাগ দিয়ে গরুটাকে কোরবানি দেওয়া হয়। তো এরকমই একটা ঘটনা ঘটছে যে ওই গ্রাম থেকে 7 জন লোক ঈদুল আজহার জন্য গরু কিনতে যাবে। আমাদের ওখানে যে হাই স্কুল মাঠ আছে, মাসকাটা দিকে স্কুল মাঠ, এটা অনেক বড় একটা মাঠ, আর এই মাঠে প্রত্যেক বছর ইয়ারলি যে গরু ছাগলের যে হাটটা বসে, এখানে অনেক বড় একটা হাট বসে। আচ্ছা। দেন আমরা কাটাখালী বাজারের পাশেই হাটের মাঠটা, স্কুল মাঠটা। তো ওখান থেকে কিছু দূর গেলেই হচ্ছে এই গ্রামটা, যে অলমোস্ট 2 কিলো দূরে পায়ে হেঁটে যাওয়া যায়, পিচ ঢালা রাস্তা আছে, আর আদর্শ কলেজের পাশ দিয়ে যেতে হয় এই জায়গাটা। তো ওই 7 জন ভাগী যারা ছিলেন তারা অলমোস্ট একটা সুন্দর দেখে একটা গরু কিনেছিলেন, কিন্তু 7 জন ভাগীর মধ্যে একজনের সাথে তার ছোট্ট একটা 4 থেকে 5 বছর বয়সী একটা বাচ্চা ছিল। আচ্ছা। উনার সাথে গেছিল, গরু কিনবে, বাবা গরু কিনবে, আমরাও দেখতে যাব এই ভেবে হচ্ছে ওই ছেলেটাকে নিয়ে আসে উনি। তো অ্যাজ ইউজুয়াল উনি হচ্ছে গরু কিনে, ওনারা সবাই মিলে গরু একটা সুন্দর দেখে একটা গরু কিনে নিয়ে আসার পরে যখন তারা আস্তে 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 অলমোস্ট 1 কিলো রাস্তা পার হয়ে গেছে, যখন আদর্শ কলেজের যে জায়গাটা ক্রস করে, ওই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা শুনশান জায়গা। এক পাশে হচ্ছে ক্যানেল আছে, আর এক পাশে হচ্ছে কুসুর মানে আখ ক্ষেত যেটাকে আমরা বলি।
তো এই আক্ষেতে পাশ দিয়ে রাস্তাটা, তো যাওয়ার সময় গরুটা হঠাৎ করে একটা বিরূপ ধরনের আচরণ করতে লাগে। মানে এতক্ষণ গরুটা খুব ভালোভাবে আসছিল, এরপরে কি হলো যে গরুটা খুব মানে লাফালাফি শুরু করলো। মানে অনেক বড় গরু ছিল, সো সবাই মিলে দড়ি টানা দিয়ে ধরে গরুটাকে কষ্ট করে নিয়ে আসে। গরুটা একসময় এদিকে ছুটে যেতে চায়, একসময় ওদিকে ছুটে যেতে চায়। আসলে এটা এতক্ষণ ছিল না, বাট হঠাৎ করে এই জিনিসটা শুরু হয়ে গেল। ঠিক আছে, মানে ওই যে বাচ্চাটা ঘুরছে ফিরছে, কিন্তু গরুটা হচ্ছে খুব লাফালাফি শুরু করেছে, গরুটার ওই জায়গায় থাকবে না এরকম, বা ওই রাস্তা দিয়ে যাবে না। তারপরেও কষ্ট করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে একটা বিদ্যুতের পোল আছে, ইলেকট্রিসিটি পোল যেটাকে আমরা বলি, এই পোলের সাথে ওই গরুটাকে বাঁধা হয়। বাঁধার পরে যে ঘটনাটা ঘটে, যে গরুটা এত পরিমাণ লাফাদাফা শুরু করে যে ওই পোলটাকে আস্তে আস্তে নড়ানো শুরু করেছে। তো সবাই বলছে যে যেহেতু গরুটা খুব বেশি লাফালাফি করছে, সো আমরা করি কি, পোলটা বেশি ঝুঁকছে বা নড়ছে, হয়তো বা কারেন্টের তার যদি একটা ইলেকট্রিসিটি তার যদি ছিঁড়ে যায়, এটা দুর্ঘটনা হতে পারে, আমরা এখান থেকে খুলে নিই। খুলে তাকে একটা মানে খুঁটি পুঁতে, শক্ত করে একটা খুঁটি পুঁতে গরুটাকে বেঁধে দিয়েছে। এবার যে ঘটনাটা, যে সবাই গরুটাকে খেতে দিচ্ছে, কিন্তু গরুটা খাচ্ছে না, গরুটা ওই রকম লাফালাফি করতেই আছে। এখন ঘটনা হচ্ছে যে গরুটা কেন লাফালাফি করছে, মূল বিষয়টা হচ্ছে ওই যে বাচ্চাটা ছিল 3 থেকে 4 বছরের যে বাচ্চাটা, এই বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা ছিল। রোড থেকে আসার সময় ওই আদর্শ কলেজ যখন ক্রস করেছে, তখন এই ছেলেটার সাথেই সমস্যাটা হয়েছে। আর আমরা তো জানি যে পশু পাখি জীব জানোয়ার যেটাই বলি না কেন, ওরা এই জিনিসগুলাকে খুব ভালোভাবে করতে পারে, অবলোকন করতে পারে। সো ওই বাচ্চাটাকে যখনই দেখছে গরুটা, তখনই লাফালাফি শুরু করছে। তো এইভাবে হতে হতে একটা সময় প্রায় সন্ধ্যার আগে আগে হয়ে যায়। তখন ওনার মা ওনাকে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য চলে এসছে। বাচ্চাটা সরছে না, বাচ্চাটাকে বলছে যে তুমি গরুর কাছ থেকে সরে যাও। বাচ্চাটা শুধু শুধু গরুর কাছেই চলে যাচ্ছে, আর গরুটা এটা দেখে খুব লাফাচ্ছে। এবারে কি হচ্ছে যে ওর মা যখন বাচ্চাটাকে জোর করে নিয়ে আসছে, তখন দেখছে ওর জামা কাপড়গুলো ছেঁড়া, মানে ছেঁড়া বলতে কি খোলা খুলে আছে। আচ্ছা, তখন ওর মা ওকে ফ্রেশ করার জন্য, মানে হাত মুখ ধুয়ে ঘরে নেওয়ার জন্য যখন জামা কাপড়গুলো খুলেছে, তখন দেখছে পুরো গায়ে হচ্ছে কালো কালো দাগ। যে বাচ্চাটার গায়ে কখনোই কোনো দাগ থাকার কথা না, সুন্দর একটা বাচ্চা, ফর্সা একটা ছেলে, কিন্তু ওর গোটা গায়ে কালো কালো দাগ। এখন ওর মা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে ফুলে গেছে, লাল লাল ফুলেছে, কালো হয়ে গেছে, এরকম কিছুটা নতুন হচ্ছে, কিছুটা পুরনো হয়ে গেছে, এরকম দাগ। সো তখন ওর মা বলছে কি যে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমাদের কাটাখালিতে 2-3 জন ডাক্তার আছে, নামকরা ডাক্তার আছে, তো সেরকমই একজনের কাছে নিয়ে গেছেন। তো উনি ওই যে অ্যালার্জি ভেবে ওনাকে ওই বাচ্চাটাকে কিছু ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পরে, খাওয়ানোর পরে, এদিকে আর কিছুদিন মধ্যে ঈদ আছে সামনে, তো খাওয়ানোর পর আরো বেশি হয়ে গেছে। বেশি হওয়ার পরে ওনারা আবার আরেক ডাক্তারের কাছে, আমাদের কাটাখালী বাজারে আরেক ডাক্তারের কাছে নিয়ে গেছেন। উনাকে চর্ম বিশেষজ্ঞ বলা হয়, চর্ম শিশু বিশেষজ্ঞ, ওনার কাছে নিয়ে গেছে। উনিও দেখে অ্যাজ ইউজুয়াল কোনো না কোনো মেডিসিন দিয়েছেন, হ্যাঁ, মানে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে মেডিসিন দিয়েছেন। দেওয়ার পরে এটা আরো খারাপের দিকে চলে যায় বাচ্চাটা। তখন কোনো কিছু আকপিচ না ভেবে ওনার মা বলে কি যে আমার ছেলেটাকে একটু কোনো একটা হুজুর কাছে দেখাই। তো এইভাবে করতে করতে তিনি তাদেরই গ্রামে, ওই ইমাদপুর নতুনপাড়া গ্রামে একজন ফিমেল কবিরাজের কাছে নিয়ে যান। আচ্ছা, বাচ্চাটাকে, কবিরাজের নাম আমি বলছি না, একজন ফিমেল, উনি একজন। তো ওনার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে, ঘরে ঢুকানোর সাথে সাথে উনি বলছেন যে আপনারা কি করেছেন, এই বাচ্চাটা যদি আর 2 দিন থাকে বাচ্চাটা তো মারা যাবে। তখন বলছে কেন, বাচ্চার কি হয়েছে? তখন বলছে যে আমি বাচ্চার কি হয়েছে এটা পরে বলবো, আপনারা আগে আমাকে 7 ধরনের শুকনা খড়ি নিয়ে আসবেন। আই মিন 7 ধরনের বলতে 7টা খড়ি, 7টা গাছের, যেমন আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, এগুলো না খড়ি হয়, মানে খড়ি বলতে লাকড়ি যেটাকে পুড়ায় আমরা, এই লাকড়ি কিন্তু 7 ধরনের হতে হবে। এই 7 ধরনের শুকনা লাকড়ি আমার কাছে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে উনি বলছে কি যে এই শুকনা লাকড়িগুলো আমি পড়ে দিচ্ছি, এই লাকড়িগুলা
তিন রাস্তার মাঝখানে, তিন রাস্তার মাথা যেখানে তিনটা রাস্তা একসাথে, ওই জায়গায় নিয়ে যে ছেলেটাকে বসায়, ছেলেটার সামনে এই লাকড়িগুলো পুড়াই ফেলবে। আর সাথে কিছু মানে প্রিয়জন যারা, মানে আত্মীয় স্বজন যারা ওই বাচ্চাকে যারা খুব ভালোবাসেন বা বাচ্চার যাদেরকে খুব ভালোবাসে তারা থাকবেন। ঠিক আছে, দেন ওই বাচ্চাকে নিয়ে ওর মা, ওর বাবা আর যে কজন আছে ওদের পরিচিত ওখানে গেছে। যাওয়ার পরে ওই লাকড়িগুলোতে আগুন ধরাই দিয়েছে। যখন আগুন ধরাই দিয়েছে আর পাশে ওই বাচ্চাটাকে নিয়ে যখন আগুন ধরাই দিয়েছে, তখন দেখছে কি ওই বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া, কাইন্ড অফ ব্ল্যাক শেড, এটা হচ্ছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ওই বাচ্চার শরীর থেকে। বাচ্চার শরীর থেকে যখন বের হয়ে যাচ্ছে, এটা সবাই দেখছে ওই জায়গায় যে বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, যে বাচ্চাটা দেখছে ওই ছায়াটাকে দেখছে কখনো ছাগল, কখনো গরু, কখনো বাদর। বলছে যে মামা দেখো একটা বাদর চলে যাচ্ছে, মামা দেখো একটা কালো ছাগল চলে যাচ্ছে, একটা গরু চলে যাচ্ছে। বাচ্চাটা এটা দেখছে, বাট যারা পাশে আছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রিয়জন যারা আছে, ওরা দেখছে যে বাচ্চাটার গা থেকে একটা কালো ছায়া বের হয়ে চলে যাচ্ছে। যেন একটা ডিস্টেন্সে চলে গেল, একটা সুনির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার পরেই ব্ল্যাক শেপটা আস্তে আস্তে মিলাই গেল। মিলে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চার শরীরে যতগুলো দাগ ছিল, ওখানে ওই বাচ্চার যতজন আত্মীয় স্বজন ছিল, এরা সবাই এই জিনিসটা দেখছে যে ওই বাচ্চাটার শরীর থেকে সব দাগগুলো অ্যাট এ টাইম চলে গেল, মিলাই গেল, ভ্যানিশ হয়ে গেল একেবারে। তারপরে যখন ওনারা সবাই ওই হুজুরে মানে ওই কবিরাজের কাছে আসেন, ওনারা বলছিলেন যে এটা তেমন মানে খুব বড় ধরনের জিন না, এটা ছোট ধরনের জিন। ছোট ধরনের জিন বলতে কিছু কিছু খুব খারাপ জিন আছে না, আবার কিছু কিছু জিন আছে বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করে, এরকমই টাইপের। উনি আসছিল যে আপনার ছেলেকে নিয়ে খেলা করার জন্য বা আপনার ছেলেকে নিয়ে মানে মজা করার জন্য এরকম। বাট আপনার ছেলের গায়ের মধ্যে যে উনার ওই শেপটা যে স্পষ্ট হয়ে যাবে, এটা উনি কখনো, ওই জিন কখনো ভাবেনি যে আমাকে বোঝা যাবে। বাট এই যে ব্ল্যাক ব্ল্যাক শেপ হয়ে গেছিল, দাগগুলো হয়ে গেছিল, বুঝে গেছে। তখন কবিরাজ বলছে কি যে এটা চলে গেছে, এটা কখনোই আসবে না। বাট এখন পর্যন্ত বাচ্চাটা সুস্থ আছে। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চলে যায় আপনার ঘটনায়। জি, আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এই বড় ভাইয়ের ভাগ্নের ঘটনা। ঘটনাটি ঘটে 2008 বা 2009 দিকে, তিনি এক্সাক্ট বলতে পারেননি, 8 অথবা 9 দিকে হবে, যেহেতু বছরের শেষের দিকে ছিল। জি। তো ঘটনাটা বেসিক্যালি তার ভাগ্নেকে নিয়ে। তো এখানে যেহেতু কয়েকটা পার্ট আছে ঘটনার, তো লিসেনারদের সুবিধার্থে ধরে নেই সেই ভাগ্নের নাম মামুন, কিন্তু বাস্তবিক অর্থে এই নামের সাথে চরিত্রের কোনো মিল নেই। আচ্ছা, জাস্ট লিসেনারদের বোঝার সুবিধার জন্য। তো মামুনের ক্লাস 7-এ পরীক্ষা শেষ হলে সে নানার বাড়িতে বেড়াতে আসে, মানে আমার সেই ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। তার নানা বাড়িতে তার একটাই বোন ঢাকাতে থাকে। তো আসার পরে যেটা হয়, ছোট মানুষ গ্রামে শহরে থাকে, আবদ্ধ পরিবেশে, গ্রামে এসে ছোটাছুটি ঘোরাঘুরি ভালোই লাগে তার। বাড়ির আশেপাশে প্রতিবেশীর অনেক ছোট ছেলে পেলে থাকে। তো হঠাৎ করে একদিন মামুন সচরাচর আমার সেই বড় ভাইয়ের সাথেই ঘুমায়। তো একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে আমার সেই বড় ভাই ঘুম থেকে জেগে দেখে যে মামুন তাদের বাসার মানে রুমের বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তাদের বাসাটা দোতলা ছিল এবং একদম যেহেতু গ্রামে ধানি জমির সাথে একদম। তো দেখে মামুন বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তো যে বলছে, কেন ভাগ্নে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘুমাও নাই? তখন বলছে, আচ্ছা মামা, তোমাদের এখানে কি শহরের মতো নাইট গার্ড আছে? তো বলছে, না, এখানে তো কোনো নাইট গার্ড নাই, তুমি নাইট গার্ড পাও কোথা থেকে? দেখো ওইখানে তাকায় দেখো একটা লোক দাঁড়িয়ে আছে। তো কই, আমার ভাই বলছে, কই আমি তো দেখি না, যত সব ঘুম বাদ দিয়ে তোমার বাহানা, আসো ঘুমাতে আসো। আমার ভাই হয়তো ভাবছে ছোট মানুষ, হয়তো কোনো কিছু তার গ্রামে এসে তার কৌতূহল মিটছে না। তো এর কিছুদিন পরে সেই বড় ভাই একটা জিনিস নোটিস করে যে মামুন যখন ঘুমায়, বা মানে আমার সেই ভাই যখন ঘুম থেকে ওঠে, দেখে তিনি ঠিক আছেন, কিন্তু মামুন মনে হচ্ছে তার উল্টে গেছে। অর্থাৎ আমার সেই বড় ভাইয়ের মুখের কাছে মামুনের পা এবং আমার এই বড় ভাইয়ের পায়ের কাছে মামুনের মুখ। তো বলে যে তুমি এমন করে ঘুমাও কেন? হয়তো ভাবছে যে শহরে থাকে, ঘুমের কোনো হয়তো সমস্যা থাকতেই পারে, অনেকের সমস্যাই থাকে।
তো কিন্তু মামুনের প্রতি রাতে এই বেলকনির সামনে ওই লোকের দেখাটা চলতেই থাকে। ওকে এত নিষেধ করা হয়, এত কিছু করা হয়, ও শুনেই না। তো এরকম দিন যাচ্ছে। তো সবাই একটা বিষয় নোটিস করে যে যখন মাগরিবের আজান দেয় মামুনের মধ্যে কিছু চেঞ্জ আসা শুরু করে। ও খেতে চায় না রাতে, মানে কান্নাকাটি করে, মাঝে মাঝে খুব রেগে গেলে বকাবকি করে, যেটা আমার ভাই থেকে যেরকম শুনছি। তোকে অনেক বোঝানো হয়, হয়তো ভাবছে যে মা বাবা থেকে হয়তো কয়েকদিন দূরে আছে, একটু সমস্যা হচ্ছে। কিন্তু সবাই একটা বিষয় নোটিস করে, তার সমস্যা মাগরিবের আজানের পরে হয়। তো আস্তে আস্তে এরকম সমস্যা হচ্ছে। তো সবাই ভাবছে এখন কি হলো, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মানে শরীরে অরুচির জন্যই হয়েছে কিনা। তো একদিন বাসায় কেউ নেই, আমার মানে মামুনের নানি, আমার মানে সেই বড় ভাইয়ের মা আছে ওখানে। তো নিচতলায় যেহেতু তারা গ্রামের পরিবেশে ধান টান হয়তো নাড়াচাড়া করছে। তো এমন সময় মামুন কে একটা মানে তাদের বাড়িতে একটা হুজুর টাইপের একজন আসেন। তো উনি দেখেই মামুনের নানিকে বলেন যে আচ্ছা এই ছেলেটার কি কোনো সমস্যা মা? তো বলছে হ্যাঁ, আমার নাতি এরকম করে, মাগরিবের আজান দিলেই দেখেন বাবা এরকম শুরু করে, কি করা যায়, একটু দোয়া টোয়া করে দেন। তো বলছে আসলে দেখ এখন তোর সময় খারাপ, বাচ্চা মানুষ, এর দিকে নজর লাগছে। তো বলছে নজর কেমন? বলছে ও তুই বুঝবি না, যদি সারাতে চাস একটু কষ্ট করতে হবে। বলছে কি কষ্ট? আচ্ছা। বলছে কিছু না, আপনার নাতির একটু হাতের একটু রক্ত লাগবে, কয়েক ফোঁটা। তো বলছে যে ছোট মানুষ, রক্ত লাগবে। বলছে না সমস্যা নেই, 2-1 ফোঁটা এটা কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। যেহেতু ওর উপর একটা বদজিনের আসর পড়ছে, ওর চিকিৎসা করতে হবে। তো যথারীতি সরল মনা বুঝে তার নানি এই কাজটা করে। তো এই ঘটনার কিছুদিন পর থেকে মামুনের মধ্যে আর বেশি মানে চেঞ্জ আসে। সে একদম কারোর সাথে কথা বলে না, খেতে চায় না, খাওয়াতে হলেও জোর করে খাওয়াতে হয়। তো ওর নানি একটা জিনিস নোটিস করে, যেহেতু তাদের বাড়িতে মেম্বার কম, দেখে যে সকালবেলা মামুনের নানা হয়তো মাছ বা মাংস কোনো কিছু নিয়ে আসছে, যেহেতু গ্রামের পরিবেশে দেখে মামুন মানে মাছ বা মাংস কোটার পরে যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে, মাছের আইস বা মুরগির নাড়ি ভুড়ি, ওইগুলো মামুন খাচ্ছে। আচ্ছা। তো এটা তো স্বাভাবিক না, এটা তখন সবাই দেখে এটা তো পুরোপুরি অস্বাভাবিক। এটা কিভাবে খাওয়া সম্ভব এই বাচ্চার? একদম ছোট না সে, একেবারেই সম্ভব। হ্যাঁ, একেবারেই সম্ভব না। তো সবাই চিন্তায় পড়ে যায় কি হচ্ছে, এরকম মামুনকে নিয়ে কি সমস্যা, ওর বাড়িতেও বলা যাচ্ছে না, মা বাবার চিন্তা করবে যেহেতু নানার বাড়ি আছে। তো একদিন মামুনকে রাত্রে পাওয়া যায় না। আমার সেই বড় ভাই সাথে সাথে দেখে মামুন পাশে নাই, তো দৌড় দিয়ে তার মা বাবার ঘরে যায়, বলে আব্বা মামুনকে পাওয়া যাচ্ছে না, আমার ঘরে তো নাই, ওয়াশরুমে নেই, সব জায়গায় খোঁজা হয়েছে। তো প্রথমে তারা ঘরে খোঁজে, তো যখন দেখে পুরো বাড়িতেই মামুন নাই, তখন দ্রুতই আশেপাশের প্রতিবেশীদেরকে ডাকা হয়, যেভাবে আমার নাতিকে পাওয়া যাচ্ছে না, তোমরা একটু খোঁজাখুঁজি করো। তো বেশি দূরে না, বাসার পাশেই তাদের একটা ছোট্ট বাগান ছিল। তো দেখে সেই বাগানে মামুন উপর হয়ে পড়ে আছে। সবাই মানে রাত যেহেতু অত কিছু বুঝতে পারে নাই, আর অত কিছু দেখেও নাই, মামুনকে ধরাধরি করে নিয়ে আসে। তো সকালে ঘটনাস্থলে সবাই যায় এবং হুজুরকে নিয়েও যায়, যে সেখানকার স্থানীয় যে ইমাম থাকেন। তো গিয়ে দেখেন ওখানে মানে স্কেচ করে, মানে মানে মাটিতে ভর দিয়ে না, মানে স্কেচ করে মাটির উপর কিছু লেখা আরবির মতো। তো আমার সেই ভাই বলে যে হুজুর কি লেখা? তো হুজুর বলেন এটা সরাসরি আরবি না, আরবির মতো হলেও এটা উর্দু ভাষা, কারণ উর্দুতে আরবির কিছু মানে অতিরিক্ত কিছু ওয়ার্ড আছে। তো বলে কি বুঝছেন আপনি? তো বলছে যে আসলে তেমন কিছু না, দেখা যাক কি হয়, কয়টা দিন যেতে যাও, ওকে দোয়া দরুদ পড়ে দেবো, ঠিক হয়তো হয়ে যাবে। তো এরপরে কয়েকদিন পরে আরো ভয়াবহ ঘটনা হয়। সকালবেলা পাশের তাদের প্রতিবেশী মামুনের নানিকে জোরে জোরে রাখছে, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে কি হয়েছে? তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে আপনার নাতির কি কোনো শারীরিক সমস্যা? বলছে কেন, কি হয়েছে? তো বলছে দেখেন কি করছে। তো তারা গিয়ে দেখে যে মামুন ওই পাশের বাড়ি তাদের যে প্রতিবেশী থাকে, যেহেতু গ্রাম্য এলাকা, তারা হাঁস বা মুরগি পালন করে। তো মামুন দেখে একটা হাঁসের আস্ত, একটা জ্যান্ত হাঁসের মাথা মানে ছিঁড়ে চাবাচ্ছে। যেহেতু ছোট মানুষ, তার পক্ষে তো এই মানে জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না, কিন্তু সে মুখের ভিতর নিচে এবং দেখে তার মানে মুখ ছুটি কেটে গেছে এবং তারই রক্ত বের হচ্ছে। যেহেতু তার পক্ষে এই জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না,
তো কান্নাকাটি শুরু করে দেয় মামুনের নানি। মামুনের নানা আসার পরে বলে যে দ্রুত কিছু করেন, আমার নাতির মানে দিন দিন তো অবস্থা খারাপ হচ্ছে। আর একটা কথা বলে রাখা ভালো, মামুন এর মধ্যে কোনোভাবেই খাওয়া দাওয়া করছে না, মানে তাকে যদি খাওয়াতেও হয় জোর করে খাওয়াচ্ছে, কিন্তু তার নজর ওই খাবারের উচ্ছিষ্ট অংশের দিকে, মানে যত ময়লা জিনিস আছে সেগুলো সে খাবে। তো এরকম হওয়ার পরে মামুনের নানা আসার পরে সে ভাইকে নিয়ে বলছে যে আচ্ছা আজকে এশার নামাজের পরে দেখি হুজুরের কাছে নিয়ে যাই, ওকে নিয়ে যাই দেখি কি হয়। তো এর মধ্যে বলে রাখা ভালো, মামুন সেই মানে যখন তাকে রাত্রে বাগান থেকে উদ্ধার করা হলো তারপর থেকে তার পায়ের সমস্যা বলতে তার একটা গোড়ালে হালকা বাঁকা হয়ে গেছে এবং সে পা সোজা করতে পারছে না। সবাই ভাবছে হয়তো রাত্রে হয়তো দৌড় দিছে, হয়তো পায়ে কোনো ব্যথাও পেতে পারে। তো রাত্রে হুজুরের কাছে যাওয়া হয় এশার নামাজের পরে। হুজুর বলেন যে আমরা তো এমনি তো জানা সম্ভব না ওর সাথে কি হয়েছে, তো এটা জিনদের মাধ্যমে জানতে হবে, যেহেতু এটা আমাদের জানার বাইরে কি হয়েছে। তো বলছে আপনার নাতির অর্থাৎ মামুনের তো শরীরের কন্ডিশন ভালো না, ওর গায়ে জিন হাজির করা সম্ভব না, এমনিতে ছোট মানুষ। তো পাশে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে আসা হয়, তার গায়ে মূলত মানে তাদের মতো একটা জিন হাজির করবে। তো এশার নামাজের পরে খেয়ে দিয়ে তাদের যথারীতি রিচুয়াল অনুযায়ী সেই ছেলের গায়ে জিন আসে। তো জিন এসে সালাম দিয়ে বলে হুজুর আমাকে এখন ডাকলেন কেন? তো বলছে কেন, তোমার কি কোনো সমস্যা? তখন বলছে না আমাদের এখানে তো নামাজের সময়। তো বলছে কি বলো, নামাজ তো হয়ে গেছে 1 ঘন্টা আগে। তো বলছে না আমরা এখন মাগরিব পড়বো, আমি এখন আপনি ডাকছেন, আমি কায়রো থেকে আসছি। তখন বলছে যে আচ্ছা এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চার কি সমস্যা দেখো। তো বলছে হুজুর আমি তো জানি না, আমাকে একটু সময় দেন। তো আমার ভাই যেটা বলে যে বেশি না, হয়তো 1 মিনিট বা তার একটু বেশি সময় পরে জিনটা আবার চলে আসে। তো আসার পরে বলে যে আসলে এই ছেলের সাথে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ এর সাথে যা হয়েছে সেটা অনেক বড় পর্যায়ে এবং যারা অরিজিনাল শয়তানের উপাসক সেই সকল জিনই এর পিছনে লাগছে। তো আমার সাধ্যের বাইরে এটা, তো আপনারা অন্যদিকে দেখেন। তো জিনটা চলে যাওয়ার পরে হুজুর বলছে যে আসলে সমস্যা তো অনেক দূরে চলে গেছে, তো এটা আমার দ্বারাও সম্ভব না, আপনি কালকে সকালে যে আমাদের এখানে বড় মসজিদ আছে সেখানকার যে বড় হুজুর আছে তার কাছে যান, উনি সমাধান দিতে পারে। তো যথারীতি যেহেতু মামুনের অবস্থা খারাপ, আসলে মামুনকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তা আমার ওই ভাই আর তার আব্বাই অর্থাৎ মামুনের নানা যায় সকালে। তো গিয়ে হুজুরকে সব বলে। তো হুজুর বলে আচ্ছা আর সমস্যা নেই, আমি হয়তো আসরের নামাজ পড়ে আসবো, যেহেতু আসরের নামাজের পরে সময়টা একটু বেশি পাওয়া যায়, আমি আসবো, সমস্যা নেই। তো আসে, তার সঙ্গীর সাথে মানে মাদ্রাসার কয়েকটা ছেলেকে নিয়ে আসে। আসার পরে সব বুঝে শুনে বলে যে আসলে তিনি বলেন আসলে এই ছেলের সাথে যা হয়েছে অনেক খারাপ কিছু হয়েছে, অর্থাৎ মামুনের নিজের বংশের, যেহেতু এটা নানার বাড়ি, তার দাদার বংশের কেউ ওকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং ছোট মানুষ এবং ব্ল্যাক ম্যাজিকটা যথাযথভাবে হয়েছিল না, এবং ওকে পুরাপুরি কাবু করার জন্য ওদেরই কেউ ওই রক্তটা সংগ্রহ করে, এবং যার ফলে মামুনকে পুরোপুরি প্রজেস্ট করা হয়, এবং এখন একদম ন্যারো পর্যায়ে চলে গেছে যেখান থেকে ব্যাক করা সম্ভব না। তো কি করা যায়, বলছে আমার নাতিকে বাঁচান, আমি আমার মেয়ে বা জামাই বা মেয়ের কাছে কি জবাব দেব? তখন বলছে আচ্ছা একটা উপায় আছে, সেটা হচ্ছে এই জিনকে তাড়ানো যাবে না, একে যদি হয় একে আমি 3 বার বলবো, একে একদম নিঃশেষ করে দিতে হবে পুড়িয়ে, যেহেতু এটা বদজিন। তো বলছে আপনি যেটা ভালো হয় করেন, কিন্তু একটু দ্রুত করেন, যেহেতু ওর অবস্থা খুবই খারাপ হচ্ছে দিন দিন। তো বলে আচ্ছা আমি তো এখন তো সম্ভব না, এটার জন্য কিছু প্র্যাকটিসের দরকার, প্রিপারেশনের দরকার, আমি কালকে আসি। তো উনি আসেন, আসার পরে এবং মামুনের নানা বলেন যে আসলে কাউকে যাতে না বলে, যেহেতু একটা তাদের রেপুটেশনের ব্যাপার ছিল। তো ঠিক আসরের নামাজের পরের দিনে ছাদে যান সবাই, খুব বেশি মানুষ না, শুধু মামুনের নানা আর আমার ভাই অর্থাৎ মামুনের মামা, যিনি আমাকে ঘটনা বলেছেন। তো হুজুর আগে থেকেই বলেন যে এই জিনকে পুরোপুরি কাবু করতে হলে একটা প্রাণীর লেজের মাংস, মানে যে নরম মাংস আছে সেটা লাগবে। আমাকে উনি বলেননি, আমার ভাইও বলেননি কোন প্রাণী, এটা আসলে তিনি বলেননি, হুজুর নাকি বলতে মানা করছে, আমাকে তিনি এটা শেয়ার করেননি। তো যাই হোক, হুজুর বড় করে 4টা দাগ দেন ছাদের ওপরে, এবং পড়া পানি ছিটিয়ে দেন, এবং মামুনের চোখের দিকে, চোখের এক পাশে যে কোনো এক চোখের পাশে মানে মেন্থল টাইপের গন্ধযুক্ত, আমার ভাই যেটা আমাকে যেভাবে বলেন এমন কিছু লাগিয়ে দেন, ওকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে উনি দোয়া পড়তে শুরু করেন, এবং মামুন কোনোভাবে মুখ খুলছিল না, মানে এমনিতে সে খুব দুর্বল, সে যে কিছু করবে অঙ্গভঙ্গি সেটাও না, শুধু মুখ দিয়ে ফেনা উঠছিল, মানে লালা পড়ছিল অঝরে, এবং চোখও তুলতে পারছিল না। কিন্তু
একটা গোঙানির মতো শব্দ হচ্ছিল ওর মুখ দিয়ে, এবং মানে কন্টিনিউয়াসলি ওর মুখ দিয়ে লালা পড়তেছিল। তো ইন দ্য মিন টাইম হুজুর যে 4টা ছেলে ছিল, যে মানে স্কোয়ার শেপে দাগটা দেন, 4 কোণায় 4 জন মাদ্রাসার ছেলেকে দাঁড় করে দেন এবং হুজুর ইঙ্গিত দেন। তো ইঙ্গিত দেওয়ার সাথে সাথে 4 জন একসাথে আজান শুরু করে দেয়, একই সাথে আজান শুরু করে দেয়, এবং হুজুরও তার রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়াল শুরু করে দেওয়ার পরে মামুনের মানে বাম হাতের মধ্যমা ধরে তিনি দোয়া শুরু করেন, এবং জোর করে হলেও যে কোনোভাবে ওর মুখে সেই মাংসের অংশটা গুজে দেন, এবং কিছুক্ষণ মামুন হুজুরের সাথে ধস্তাধস্তি করার পরে যেই আজানটা শেষ হয়, মামুনের মানে নিস্তেজ দেহ ওখানে পড়ে যায়। তো হুজুর বলেন, আশা করি যে আমি সাকসেস হয়েছি, জিনটা নাই। কিন্তু মামুনের যে কন্ডিশন, জিন যে ওর এই কয়েকদিনে যে ক্ষতি করছে, ওর শারীরিক ক্ষতি, এটা এই ট্রিটমেন্টে হবে না, ওকে মানে জেনারেল ট্রিটমেন্ট করতে হবে। তো মামুনের জ্ঞান অনেক মানে কয়েক ঘন্টা পরে ফেরে, সে মানে তখনও কোনো কথা বলছিল না। তাকে সাথে সাথেই একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়, ওখানেই চিকিৎসা করা হয়। পরে তাকে আর্থোপেডিক্স ডাক্তারও দেখানো হয় তার পায়ের জন্যে। তো এই ছিল মোটামুটি ঘটনা। এরপর থেকে আসলে মামুন এখনো মোটামুটি সুস্থ, এখন বেশ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমাদের আরো একজন অতিথি আছেন, তার কাছে আমরা যাব। এবং ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি রায়হান আহমেদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। জি, আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, এটা একটা গ্রামের ঘটনা। আর ঘটনাটা হচ্ছে আমার ছোট মামার সাথে ঘটে। তো আমার মামারা ছিল 2 ভাই, ওনারা। তো নানার বড় ছেলেরা উনি চাইছিলেন যে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে, আর ছোট ছেলে উনি কোরআনের হাফিজ হতে আর কি। তো রাসেল ভাই বলে রাখা ভালো, অনেকেই আছে যে এরকম হয়তো শুনেছেন কিনা জানি না, যে যারা কোরআনের হাফেজ মানে হতে চায়, যার জন্য মাদ্রাসায় পড়ছে, তাদের অনেকেই একটা সময়ে মানে মস্তিষ্ক বিকৃতির একটা ব্যাপার ঘটে। কিছু একটা সময়ে তারা মানে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তারা পড়াশোনা করতে পারে না, এরকম হয় তাদের সাথে। ঘটনাটা শুনি। হ্যাঁ, এটা গ্রামের মুরব্বীরা বলে জিনে আছর করে আর কি, যে ব্যাপার কারণে এরকম হয়। তো ঘটনাটা আসলে ওনার সাথে যেটা ঘটেছে, উনি একদিন উনি চঞ্চল প্রকৃতির ছিলেন, তো খেলাধুলা করতেন বেশি, ওই আপনার কোরআনের পড়া এগুলো ওনার ভালো লাগতো না আর কি। তো উনি একদিন খেলার উপকরণের জন্য বাঁশঝাড়ে যান, ভাঙা আপনার এই মাটির যে জিনিসপত্র, বাসন কোসনের টুকরা, এগুলো দিয়ে উনি খেলতেন আর কি। তো এগুলো কুড়াতে যান বাঁশঝাড়ে। তো ওইখানে উনি যখন কুড়ায় নিয়ে আসেন, উনি একা আসেন না, ওনার সাথে 4টা ছোট ছোট সাপ আসে। এই সাপগুলা বাড়িতে এসে ওনার যে ছোট বোন, উনি বারান্দা খেলতেছিল, ওরে সার্কেল করে সাপগুলা ফোনা তুলে আছে। এইটা দেখার পর আমার নানি তাড়াতাড়ি আসেন, এসে বাঁশ দিয়ে সাপগুলোরে মারেন। তো ছোট সাপ, সমস্যা হয় নাই, মারছেন। তো এরপরে যে জিনিসটা ঘটে ওনার সাথে, উনি একদিন দৌড়ে নদীর পাড় থেকে নামতেছেন। তো নেমে যখন উনি দৌড়ে আসছেন বাড়ির দিকে, তো হঠাৎ ওনার সামনে পড়ে একটা বড় সাইজের একটা সাপ পড়ে। সাপটা রাস্তা পার হচ্ছে। এটা আসলে মানে এত বড় সাপ যে এটা অজগর সাপ, কিন্তু গ্রামে এরকম অজগর সাপ দেখা যাওয়ার কথা না। যেহেতু এটা দেখা গেছে, উনি এখানে ডাইরেক্ট স্টপ হয়ে গেছেন। এখন উনি যদি যেতে চান, ওটাকে লাফ দিয়ে যেতে হবে। উনি যান নাই, ওটা সাপটা চলে গেছে আস্তে আস্তে। তারপর উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে ওনারা বলেন যে এই ঘটনা। তো বাড়িতে এটা জানার পর ওনারে তারা তাবিজ দেয় কোমরে বাঁধার জন্য আর কি, সাপ থেকে নিরাপত্তার জন্য। তো ওটা আসলে মানে মুরব্বীরা যেটা বলে, যেটা আসলে সাপ ছিল না, এটা ছিল আপনার বাড়ি পৈরল। মানে বাড়ি পৈরল বলতে গ্রামের মানুষ বলে যে অনেকে আছে যে মানে বাড়ি পাহারা দেয়। এটা হয়তো জিন জাতীয় কিছু হতে পারে বা অন্য কিছু, এটা বাড়ি পাহারা দেয়, এটা বাড়ি পৈরল বলে। তো যাই হোক, এই ঘটনার পর ওনার সাথে যেটা ঘটে, একদিন রাতে উনি ওনার রুমে পড়তেছিলেন। তো বাইরে থেকে ওনার নাম ধরে কেউ 3 বার ডাকে। উনি ডাকটা অবিকল শুনতে পান যে ওনার বড় ভাইয়ের গলা। তো উনি ভাবছেন বড় ভাই হয়তো আসছে ওনার দেখা করার জন্য। তো উনি দরজা খুলে দেন কৌতূহলী হয়ে, বড় ভাই আসছে, দরজা তো খুলবেই। দরজা খুলে দেন। দরজা খুলে দেখেন যে এখানে কিছুই নাই, কেউই নাই। তো উনি আর কিছু কথা তো বলেন নাই, উনি জাস্ট দরজা খুলে উনি বের হয়ে যান। তো এই যে দরজা দিয়ে খুলছেন, দরজা খোলার আওয়াজ নানির কানে যায়। তো নানি যাওয়ার পর নানারে জানান যে কি হয়েছে। বাইরে এসে দেখেন যে কিছু নাই, হারিকেন নিয়ে বের হয়েছেন, অনেক আগের ঘটনা যেহেতু। তো উনি দেখেন যে উনি ঘরে নাই, মামা ঘরে নাই। তো উনি নানার বিষয়টা জানান, নানা তাড়াতাড়ি লাইট নিয়ে বের হন। তো লাইটগুলো ছিল আগের দিনের যে লাইটগুলো আর কি, বড় ব্যাটারির যে লাইটগুলো, এগুলো কম আলো দিত। তো উনি লাইট নিয়ে খুঁজতে বের হন ওনারে। তো উনি অলরেডি নদীর পাড়ে উঠে গেছেন, উঠে হাঁটা শুরু করছেন। কি একটার মানে দ্বারা তিনি ইনফ্লুয়েন্স হয়েছেন যেটা উনি হাঁটা শুরু করছেন। তো নানা পিছনে পিছনে যান। যাওয়ার পরে যখন গাঙের পাড়ে উঠার পরে দেখেন যে অনেক দূরে উনি হেঁটে যাচ্ছে। তো উনি যত দূরে পারেন, মানে দৌড়ে পারেন বা হাঁটে পারেন, ওনার পিছু শুরু করেন হাঁটা। তো ওনার
হাঁটতে হাঁটতে একটা সময়ে উনি মানে মামা উনি গাছে উঠে গেছেন। উনি তো আসলে এখানে বলে রাখা ভালো, উনি গাছে উঠতে পারেন না, গাছ বাইতে পারেন না, কিন্তু এখানে গাছে উঠছেন কিভাবে? মানে গাছে উঠে গেছেন। আর এদিকে নানার চিৎকার চেঁচামেচিতে মানুষ জড়ো হয়ে যায়, গ্রামের মানুষ। আর গ্রামের মানুষ জড়ো হওয়ার পরে যে ব্যাপারটা ঘটে, যে এখান থেকে একজন মানুষ সাহস করে গাছে উঠে ওনাকে মানে ধরতে চায় ধস্তাধস্তি করে। তো উনি এখানে মানে ধরতে যেয়ে উনি এখানে মানে বিভৎসভাবে একটা আওয়াজ করেন। আওয়াজটা এটা আসলে আরবি ভাষায় একটা আওয়াজ করেন, কি মানে বলছেন এটা আমি অবিকল বলতে পারবো না। তবে ওনার মানে বয়সটা ছিল আপনার 3-4 মানুষ যদি সমবেত কণ্ঠে যদি একটা কথা বলে, যেরকম একটা মানে যেরকম একটা রাগ নিয়ে যদি 3-4 মানুষ একটা কথা বলে, এরকম ভাবে কথা বলছেন। এবং এই মানে বয়েস শুনে মানে যারা ছিল তারা পুরোপুরি অবাক হয়ে গেছে যে মানে কি। তারপর যাই হোক কষ্ট করে ওনারে নামানো হয়েছে। নামানোর পর ওনার মুখ দিয়ে মানে ফেনা বের হইতেছে, সাদা রঙের ফেনা বের হইতেছে। তাড়াতাড়ি করে ওনার মানে মসজিদে নিয়ে যাওয়া হয়। হুজুর আছে মসজিদে, তো মসজিদটা কাছেই ছিল। নেওয়ার পর মসজিদে হুজুর এখানে দোয়া দুরুদ পড়ে ওনাকে আপাতত সুস্থ করে তোলেন। তারপর উনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর যেহেতু ছোট ছেলে মায়ার ছিল, তো নানা চান নাই ওনারা আর মাদ্রাসায় পড়াতে। উনি ভাবছেন যে মাদ্রাসায় পড়ানোর কারণে হয়তো জিনের আসর এই জিনিসটা হয়েছে, তো এই জন্য ওনার পড়া বন্ধ হয়ে গেছে, উনি আর পড়েন নাই। তারপর 6-7 বছর পর উনি বিদেশে চলে যান। বিদেশ থেকে এখন প্রবাসী উনি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা রাসেল ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাই ঘটনায়। আমি খুব তাড়াতাড়ি, আমি সোহাগ আবার ফিরলাম। ধন্যবাদ রাসেল ভাই। আমি 5 মিনিটের মধ্যে ঘটনাটা বলছি। এটা হচ্ছে আমাদের মেসের মিরপুর 1-এর যে জায়গায় আমি থাকি, কি বলে পাইকপাড়া যে ডিটেইল কলোনি। আমার মনে হয় যে ঘটনাটা অনেক সুন্দর, তো আমরা যে মূল ঘটনার অংশটুকু সেটুকু শুনি, অনেকেই অনেক আনন্দ পাবেন। যেটা হচ্ছে যে আমাদের মেসটাতে এক বড় ভাই থাকেন। উনি, আমি বলতে ভুলে গেছিলাম যে উনি কিন্তু অবিবাহিত, উনি আমাদের আরিফ ভাই। তো উনি আমাদের মেসটা যেহেতু মসজিদের সাথে, তো উনি অনেকদিন মানে খুব রাত্রে একদিনকে হচ্ছে অনেক রাত্রে বের হয়েছে। বের হওয়ার পরে দেখছে কি যে মসজিদের জানালাগুলা ধুপ ধুপ করে বিপিং হচ্ছে। তো এটা শোনার পরে সব জানালাগুলা যখন এরকম বিপিং হওয়া শুরু হয়েছে, তখন ওনাকে কেউ একজন, মানে ইমাম সাহেব হোক আর মঞ্চম সাহেব হোক, কোনো একজন বলেছিলেন যে এনারা রাত্রেবেলায় নামাজ পড়তে আসেন, তো রাত্রেবেলায় এদিকে আসেন না। তো এইভাবে উনি শোনার পরে এরা খুব দৌড়ে ওখান থেকে চলে আসেন। আসার পরে দেখেন কি যে আমাদের মেসে যে ঢুকতে যে গেটটা, এই গেটে এমন কালারের একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা অসম্ভব বড় আকারের ছিল আর ভিন্ন টাইপের একটা রং। আমরা সচরাচর দেখি কালো বিড়াল, সাদা বিড়াল, হলুদ বিড়াল, লাল বিড়াল, কিন্তু এটা একেবারে ভিন্ন একটা রং। বাস ওটা দেখে উনি খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে, এটা খুব রিসেন্ট একটা ঘটনা, আর ওই ঘটনার পরে বিড়ালটা দেখার পরে উনি চলে আসেন ঘরের মধ্যে। আসার সময় আমাদের যে রান্নাঘর, মেসের যে রান্নাঘর, এই রান্নাঘরে একটাই গেট, এই রান্নাঘরে অন্য পাশ থেকে ঢোকার কোনো ওয়ে নাই। এই রান্নাঘরের মধ্যে মনে হচ্ছে কয়েকজন মিলে সব মানে ইয়েগুলা, মানে বাসন কোসনগুলো নড়াচড়া করলে যেরকম যেমন আওয়াজ হয়, এইরকম আওয়াজ শুরু করেছে, অ্যাজ লাইক অ্যাজ ঝনমন 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 এরকম আওয়াজ। তো ইনি এটা দেখে তাড়াতাড়ি করে চলে আসেন রুমের মধ্যে। জাস্ট এই মানে লাস্ট ইলেকশন ডেট, মানে 30 তারিখে উনি ভোটের কাজের জন্য উত্তরায় একটা ইয়ে পান, পোস্টে ওনাকে নিয়োগ দেওয়া হয়। তো কাজ শেষে 30 তারিখ রাত্রে উনি চলে আসেন। আসার পরে যেহেতু মেস ফাঁকা, মেসে কেউ নাই, ওনার রুমেও চারজন থাকতো, সবাই চলে গেছে। তো আরিফ ভাই একাই শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে এরকম হলো যে ওনার মেসের মধ্যে কয়েকজন একসাথে শ্বাস নিলে যেটা হয়, যে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, শো 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 লাইক এরকম, এই শ্বাসটা এই খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। এখন আরিফ ভাই এটা মানে যখন নোটিস করার পরে উনি হচ্ছে, ওনার কাছে সবসময় গ্যাস লাইট থাকে বালিশের নিচে, উনি গ্যাস লাইটটা করেছে। এই জিনিসটা অন করার সাথে সাথে দেখছে কি এই আওয়াজটা নাই। তখন উনি ভাবছে যে আমার মনে হয় ভুল। দেন আবার করেছে কি যে আরিফ ভাই গ্যাস লাইটটা অফ করে শুয়ে পড়েছে। এবার কি যে তার মাথা সোজাসুজি যে বিছানা আছে, ওই বিছানায় দেখছে কি যে ওই আওয়াজটা শুরু হয়েছে। এবার আরিফ ভাই কি করেছে, ওই ইয়েটা নিয়ে জ্বালাইছে, জ্বালানোর পরে লাইট জ্বালাইছে, মানে গ্যাস লাইটটা প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পরে লাইট জ্বালাইছে, তারপরে দেখছে কি আর কোনো ইয়ে নাই। যখন লাইট অফ করে আবার শুয়েছে, এবার দেখছে প্রত্যেকটা বিছানায় বা ওই রুমের মধ্যে এরকম হাঁটা চলা শুরু হয়ে গেছে, যে 3-4 জন হাঁটলে একটা রুমের মধ্যে যেরকম ধুপ ধাপ আওয়াজ হয়, এরকম হাঁটা চলা শুরু হয়ে গেছে। এখন আরিফ ভাই কি করবে? এখন আরিফ ভাই ভয়ে করেছে কি লাইটটা অন করে ঘুমিয়ে গেছে। পরের দিন রাত্রে কি হয়েছে যে
পরের দিন রাত্রে আরিফ ভাই আবার ঘুমে আছে। আরিফ ভাই সচরাচর ডান কাতে ঘুমায়, উনি প্রায় আমি দেখি দরজা খোলা থাকলে দেখা যায় যে ডান কাতে ঘুমে আছে। সেই দিনকে রাত্রে কি হয়েছে যে আবার ওই রকম হাঁটা চলার আওয়াজ শোনা যাচ্ছে। আরিফ ভাই বলছে কি যে আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি কোনো কিছু বলছি না কাউকে, যে চুপ করে আছে, গ্যাস লাইটটা হাতে নিয়ে চুপ করে আছে। আর আরেকটা কথা বলতে মনে ছিল না, যেটা যে আমি বলছি এখন, যে আরিফ ভাইয়ের রুমের মধ্যে যে এটা হাঁটা চলা করছিল সেটা আরিফ ভাই বলছে যে আমি তো জেগে আছি, আমি বুঝতে পারছি যে কেউ একজন আমার বিছানার পাশ দিয়ে হাঁটছে। এরপরে কি হলো যে আমার বিছানার পাশে আমার পাশে বসলে যে জিনিসটা বোঝা যায় যে বিছানাটা একটু আওয়াজ করে, হ্যাঁ, একটা ফিলিংস মানুষের মধ্যে বোঝা যায়। এই ঘটনাটা ঘটছে। ঘটার পরে কি হয়েছে যে মানে আরিফ ভাই যখন গ্যাস লাইটটা হাতে নিয়েছে তখন দেখছে কি শুধু আরিফ ভাইয়ের বিছানা, অন্যান্য বিছানাতেও বসেছে, অনেকেই বসছে। এরপরে কি হলো যে একটা মেয়ে কণ্ঠে একেবারে আরিফ ভাই বলছে কি যে আমি জেগে আছি, আমি বুঝতে পারছি, যেহেতু আমি সবকিছু দেখছি, আমি বুঝতে পারছি জেগে আছি। আমাকে পুরাটা আমার মানে আমি যদি ডান কাতে শুই তাহলে বাম হাতটা আমার উপরে থাকবে, তো বাম হাতের এই বাহুতে ধরে আমাকে জোরে করে একটা ঝাঁকি দিয়ে বলছে এই আরিফ ওঠ। একটা মেয়ে কণ্ঠ। শুধু এই কথাটা বলার সাথে সাথে আরিফ ভাই বলছে আমি অ্যাজ এ একটা স্টিল একটা ম্যান, মানে আমি ফ্রিজিং, জাস্ট আমি ফ্রিজ হয়ে গেছি। আমি লাফ দিয়ে উঠেছি, উঠার পরে গ্যাস লাইটটা জ্বালিয়েছি, সাথে সাথে বাতি জ্বালিয়েছি। আমি লাইটটা, ঘরের রুম লাইটটা জ্বালাই, আমি সাথে সাথে গ্যাস লাইটটাও জ্বালাই, ওইভাবেই বসে আছি। যখন ফজরের আজান দেয়, ফজরের আজান দেওয়ার পরে তারপরে আমি নর্মাল হই। যখন আজান চারিদিকে শুনছি, শোনার পরে ফজরের নামাজের পরে আমি হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুরকে ডেকে নিয়ে আসার পরে আমি বলছি কি যে হুজুর এটা কি হলো আমার সাথে এরকম। তখন হুজুর আমাকে বললো কি যে এটা আপনি আগে বলবেন না, এরকম হয়। হুজুর সে সাথে দোয়া পড়ে দেওয়ার পরে পানি পড়াও দিয়েছিল আরিফ ভাইকে। তো এগুলো ব্যবহার করার পরে এখন মোটামুটি আরিফ ভাই একেবারে সেফ ওই রুমটার মধ্যে। তবে হুজুর এই কথা বলছিল যে এই মেসটাই, মানে আমাদের যে মেসটা এখন পর্যন্ত আমি যেহেতু থাকি, আমি সোহাগ ভাই যেহেতু থাকি ওখানে, এখন আমি ফেস করিনি, আমি মেসের বাইরে ফেস করেছি কোনো কিছু। সো এখন মোটামুটি সেফ। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা যখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়। এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি। এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সব কিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরও কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরও কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি।
যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, জি, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। জি, সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড, এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। জি। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে কেউ ডাকতো রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘর বাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে, তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নাই, হুটহাট, মানে চারিদিক কেমন, মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার জেঠি, যে তার যে জেঠি যাকে ডাকছে বাইরে এসে, এবং 2-3 করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে, সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরে কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, লাইক কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গা থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে। আচ্ছা। তো উনি ডাকতে থাকে জেঠিমা জেঠিমা, এরকম করে ডাকে, দেখে কোনো সাড়া নেই, এবং ওই গর্জন যেটা হচ্ছে, গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়। আচ্ছা। উনি ব্যাক করে আসতে যায়, দেখে দরজা লাগানো, মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ
আসতেছে না, এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে। জ্ঞান হারায় তো ওনার কতক্ষণ জ্ঞান হারানো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে সবাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না। বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন, আপনাকে আমরা এখানেই পাইছি ভিতরে সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করে, গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। আচ্ছা, এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে সে একটু মানে ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে মানে কি ঘটনা, এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যায়, কিন্তু দরজাটা তালা মারা, দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল, আপনি কি রেখে, বলে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে, দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর মানে তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো। তারপর ওখানকার আপনার ওই ওদের যে নাচের নৃত্যশালা বলরুম যেটা, ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। জি। তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে, উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন, বলে না এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারেন। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো মানে আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে এক জায়গায়, ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য, জি খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবা, বলে যে আমি ওই বাবুর সুনীল বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার, বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাদেরও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, মানে জাদুটোনা জানে, জাদুটোনা করছে। আর ওই যে আপনি যে রুমে